হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকে দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ মাধ্যমিক 2026। তো আজকে তোমাদের যে সেটটা করাবো মডেল কোয়েশ্চেন পেপার 5, এর আগের 1 থেকে 4 নম্বর মডেল সেট তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে মডেল সেট 5 নম্বর দেবো। অনেক দিন পর তোমাদের ক্লাসে আসলাম, কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, যেটাকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, স্কুলে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা তোমরা দিচ্ছিলা, তোমাদের পরীক্ষা শেষ। এখন তোমাদের প্রস্তুত নিতে হবে ভালো করে টেস্টের জন্য। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের দেখো এই যে রায় মার্টিন প্রশ্নবিচিত্র যে বইটা আছে, যে ভলিউম 2, সেই বই থেকে আমরা দিচ্ছি তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার, ঠিক আছে, সেটগুলো। যে তোমাদের বইটা আছে, তোমরা এই বইটা আমি দেখিয়েছি এর আগে, এই যে তোমাদের ভলিউম 2 বইটা আছে, রায় মার্টিন প্রশ্নবিচিত্র মাধ্যমিক 2026, ঠিক আছে। এই বই থেকেই তোমাদের করাচ্ছি আজকে মডেল সেট 5 নম্বর করাবো। তো দেরি করবো না, আমি তাড়াতাড়ি করে আজকের কোশ্চেনে চলে যাবো। তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখে নেব কী বলছে। তো একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন। একের 1 নম্বর প্রশ্নটা চলো আমরা পড়ি। তো এখানে বলছে কোনো মূলধন বলতে আসল, কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা যদি হয়, তাহলে মূলধনের পরিমাণটা বের করতে বলেছে, আসলটা বের করতে বলেছে, সরল সুদের অঙ্ক। তাহলে আমরা প্রথমে কি করব, আসলটা আমরা ধরে নিব। এখানে আসল আমাদের দেওয়া নাই, আর আসল আমাদের বের করতে বলেছে। তো আসলকে আমরা পি বলি, ঠিক আছে, আসলটা আমাদের পি। আর এখানে সুদের হার যেটা, এটাও দেওয়া নাই, সুদের হারটাকে আমরা আর ধরে নিলাম। এখন দেখো আমাদের যেটা বলেছে, দেখো যে এই যে 1 বছরে 120 টাকা হবে, এটা কিন্তু আমাদের 120 টাকাটা কি সুদ আসল। মানে এখানে যদি বলি তোমাদের যে সুদ আসল মানে 1 বছরের ক্ষেত্রে সুদ আসলটা হচ্ছে 120 টাকা। এখানে আমাদের আসল জানা আছে পি, আর সুদ আসল আমাদের জানা আছে 120 টাকা। তাহলে কিন্তু আমরা সুদ পেয়ে যাব। সুদ কী করে পাবো, সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে আসল, আচ্ছা এখানে আসলটাকে আমরা ধরে নিই, আসলটাকে এই যে পি, যে আসল আমাদের পি হচ্ছে আমাদের আসল, এই আসলটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এখানে আমরা দেখো এই যে দেখো যে সুদটা পাবো, আসল আমাদের এক্স আর সুদ আসল 120, আর সুদ পেয়ে যাব সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে, এটা আমাদের সুদ। এবার চলে যাবো আমরা সূত্রগুলোতে। তো আমাদের যে সরল সুদের সূত্রটা আছে, সেটা আই সমান সমান পিটি আর বাই 100, যে সরল সুদের সূত্র। আচ্ছা আই বলতে হচ্ছে সুদ, তো সুদ আমরা বের করেছি 120 মাইনাস এক্স সমান সমান, এবার পি হচ্ছে আসল, যেটা হচ্ছে এক্স, আর সময় বলেছে দেখো 1 বছর, 1 বছর সময় আমরা এখানে বের করছি, সময়টা 1 বছর, আর সুদের হারটা আমরা আরই নিয়েছি, আর এখানে 100। আচ্ছা এখান থেকে আমরা কি করব, আর এর মানটা আমরা বের করে নেব। চলো আর এর মানটা যদি বের করি, তা দেখো তো এখানে আর ইন্টু এক্স, এই যে দেখো একে তো দাম নাই, তাহলে আর ইন্টু এক্স সমান সমান, আর এটা 100 গুণিত 120 মাইনাস এক্স। তাহলে এখানে আর এর মানটা পাবো, আচ্ছা আর এর মানটা বের করছি, তাহলে আর সমান সমান হবে আমাদের 100 ইন্টু 120 মাইনাস এক্স, আর এক্সটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের আর এর মান। আবার দেখো এবং 2 বছরে বলেছি যে 140 টাকা হবে, সেই মূলধনটা একই মূলধন এবং একই বার্ষিক সরল সুদের হারে 2 বছরে হবে, আসল এক্স টাকাটা কত হয়ে যাবে 140 টাকা। তাহলে 2 বছরে যে সুদ আসল হবে আমাদের, ঠিক না, আমরা বের করবো 2 বছরের সুদ আসল। তাহলে 2 বছরের সুদ আসল, সুদ আসল, যেভাবে 1 বছরের সুদ আসল 120 টাকা বলেছিল, এটা কিন্তু 1 বছরের, এটা আমাদের 1 বছরের, এটা প্রথমে বের করলাম। এখন বের করব 2 বছরের সুদ আসল। 2 বছরের সুদ আসল দেওয়া আছে কত 140 টাকা, তাহলে এখানে আমাদের সুদ আসলটা 140 টাকা, আসল জানা আছে এক্স, তো এই ক্ষেত্রে আমরা সুদটা বের করে নেব। সুদ হবে সুদ আসল থেকে আসলটা বাদ, তো এই আমাদের সুদ। তো আমাদের সূত্র আই সমান সমান পিটি আর বাই 100। এখানে যদি মানগুলো বসিয়ে দিই,
সুদটা যেটা বের করলাম 140 মাইনাস এক্স, পি আসলটা এক্স, আর টি সময়টা কিন্তু এখানে 2 বছর, আর আরটা তো আর রেখে দিলাম, আর নিচে আছে 100। এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। তো আর এর মানটা যদি বের করি তাহলে এখানে 2x গুণিত আর সমান সমান 100 গুণিত 140 মাইনাস এক্স। এখানে আমরা বর্গগুণ করেছি, ঠিক আছে, এই যে 100 দিয়ে এটা গুণ, আর এটা আমাদের এখানে রেখে দিলাম। এবার দেখো আর এর মানটা আমরা পেয়ে যাব 100 ইন্টু 140 মাইনাস এক্স, আর নিচে আমরা দেখো যে 2xটাকে নিচে নামিয়ে দেব। তো দেখো আর এর মান আমরা পেয়ে গেলাম। তো তোমরা লক্ষ্য করো আর এর আমরা দুটো মান পেয়েছি। দেখো আর এর এই একটা মান আর আর এর এই একটা মান। তা দুটো মান যখন আর এর মান, তাহলে এই মান দুটো আমরা কি সমান লিখতে পারবো। ধরো এটাকে প্রথমটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম, আর এই যে আর এর মানটা বের করলাম এটা আমরা 2 নং নাম দিয়ে দিলাম। তো আমরা এখন বলতে পারবো যে 1 ও 2 থেকে পাই কী পাবো, আর এর মান দুটোকে সমান করে দেবো। যে প্রথমে যে আর এর মানটা ছিল, দেখো আমি লিখছি এখানে, প্রথমে আর এর মানটা কত ছিল 100 ইন্টু 120 মাইনাস এক্স বাই এক্স 1 নং থেকে। এই যে দেখো 1 নং থেকে যে আমাদের দেখো আর এর মানটা প্রথম, এই আর এর মানটা সমান সমান বা 2 নংয়ের আর এর মানটা। তো 2 নংয়ের আর এর মানটা এই যে দেওয়া আছে, চলো আমরা এটা লিখে নিই। 100 ইন্টু 140 মাইনাস এক্স, আর নিচে ছিল আমাদের 2x। ওকে, এই যে আমাদের 2 নংয়ের আর এর মানটা, দুটো আর এর মান আমরা সমান করে দিলাম। এবার এখান থেকে আমাদের কিন্তু এক্সের মানটা বেরিয়ে আসবে, যেটা আমাদের মূলধন বা আসল। আমাদের মূলধন বের করতে বলেছে, আর এক্সের মানটা বের করতে হবে। তো সমাধান করব, এক্স আর এক্স আমরা কেটে দিলাম, 100 আমরা কেটে দিলাম। তাহলে আমাদের দেখো এখানে 120 মাইনাস এক্স, আর এদিকে আছে 140 মাইনাস এক্স। এখন আমরা কি করব, আচ্ছা আমাদের একটা মিস্টেক আছে, এই যে 2টা কিন্তু বর্গগুণ হবে, তাহলে এই 2টা এখানে গুণ হবে এর সঙ্গে, এই যে এখানে কিন্তু গুণ হবে। এই 2টা আমি ছেড়ে দিয়েছিলাম, তাই না, এক্স কেটেছে 2 আছে, তাহলে এই 2টা কোণাকুণি বর্গগুণ, তাহলে 2 ইন্টু এটা, আর এটা তো দেখো এটাই বসে গেল। এখন 2 দিয়ে গুণ করো, 2 একে 2, 2 দিয়ে 4, 0, এই যে, আর 2x 2 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবো। আর এখানে আছে 140 মাইনাস এক্স। এখন এক্সগুলো বাদিকে করে নিই, মাইনাস 2x প্লাস এক্স, আর এখানে 140 মাইনাস 240। সমাধান, মাইনাস এক্স পাবো এটা, আর এখানেও মাইনাস আমরা কত পাবো, এখানে মাইনাস 100 পেয়ে যাবো। দেখো বিয়োগ করে 240 থেকে 140 বিয়োগ করে 100 পাবো, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমরা এক্সের মানটা কত পেয়ে গেলাম, এক্সের মানটা 80 পেয়ে গেলাম। তাহলে আমাদের যে মূলধন বের করতে বলেছিল, মূলধন, দেখো মূলধনটা আমরা পেয়ে গেলাম 100 টাকা। ঠিক আছে, তো 100, দেখো 100 টাকা অপশানে আমাদের আছে, হ্যাঁ আছে, আমাদের ডি নাম্বার অপশান আছে। দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের ডি নাম্বার। এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে কোন শর্তে। তো সমান, বীজদ্বয় সমান বলতে যে বীজ দুটি থাকবে সমান হবে, ঠিক আছে, মানে একটা যদি আলফা হয় আর একটা আলফা, আর বিপরীত চিহ্নযুক্ত, বিপরীত চিহ্নযুক্ত বলতে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত বলতে একটা বীজ যদি আলফা হয় একটা হবে মাইনাস আলফা। দেখো আলফা আলফা আছে এবং চিহ্ন বিপরীত আছে, প্লাস এর মাইনাস, এটা তো বলেছে সমান ও বিপরীত চিহ্নযুক্ত বীজগুলি হবে। আর দেখো কিভাবে আমরা বের করব যে কোন শর্তে হবে এটা, এই যে শর্তগুলো দেওয়া আছে অপশানে, কোন শর্তে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে এবং বিপরীত চিহ্নযুক্ত হবে, এরকম আসবে। তা দেখো তো আমরা এখানে অ্যান্সারটা কী করে বের করব। দেখো এই যে দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো আছে, যে এস স্কোয়ার সহগ এ, এক্সের সহগ বি, তো এখানে এস স্কোয়ারের সহগটা যে এ আছে, এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হবে সবসময়, এ কিন্তু 0 হবে না, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে আমাদের দেখো এস স্কোয়ার পদটা থাকবে না, এই পদটা, এটা 0 হয়ে গেলে পরে। কেন, কারণ দেখো এ যদি 0 হয়ে যায় তাহলে এস স্কোয়ার পদ না থাকা মানে দ্বিঘাত সমীকরণই বলবো না, কারণ একে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের এই এস স্কোয়ার যুক্ত পদটা থাকা দরকার। মানে দ্বিঘাত বলতে পাওয়ারটা দেখো চলের পাওয়ার 2 থাকবে,
চলের পাওয়ার 2 না থাকলে আমরা কি করে দ্বিঘাত সমীকরণ বলবো? তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হবে নট ইকুয়াল টু 0। তাহলে এটা নট ইকুয়াল টু 0 দেখো আমাদের এ নাম্বার অপশানে আছে, বি নাম্বার অপশানে আছে। তাহলে বুঝে নিতে পারলাম যে আমাদের দেখো সি আর ডি কিন্তু অ্যান্সারটা আসবে না, সি বাদ আর ডি বাদ। তাহলে অ্যান্সারটা হবে হয় এ না হলে বি। তা দেখো, তাহলে এ বির মধ্যে আমরা যদি চেক করি এখন, দেখো সিটা কি 0 হবে? যদি সিটা 0 করি তাহলে আমাদের বীজগুলো কি এরকম বের হবে? তো চেক করতে হবে আমাদের। তো আমরা সিটা 0 বলতে দেখো এই যে সি এর জায়গায় 0, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এ এস স্কোয়ার প্লাস বি এক্স। সি তো 0, সি বসালাম না। তাহলে এই ক্ষেত্রে এক্সের মানটা দেখো, এক্সের মান বলতে দেখো এক্সের মান দুটোকে বীজ বলা হয়। তাহলে এখানে তোমরা যদি এক্স কমন নিয়ে নাও তাহলে এখানে পেয়ে যাবা এ এক্স প্লাস বি 0, মানে উৎপাদকে করলাম। তাহলে এখান থেকে তোমরা দেখো হয় এক্সের মানটা 0 পাবা, অথবা এখান থেকে একটা এক্সের মান পাবা, যেটা আমি দেখতে পাচ্ছি যেখানে মাইনাস বি বাই এ পাবা। এক্সের এইভাবে দুটো মান পাচ্ছ। তাহলে এক্সের যে দুটো মান পেলাম, এক্সের মান দুটোকে বীজ বলা হয়। তাহলে এখানে বীজদ্বয় কিন্তু সমান এসেছে, সমান কিন্তু আসেনি। আমাদের বীজদ্বয় সমান থাকা দরকার। তাহলে দেখো সি ইজিক্যাল 0 হলে কিন্তু হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমাদের অ্যান্সারটা বি নাম্বার হবে, বি ইজিক্যাল 0 হবে। দেখো বি ইজিক্যাল 0 হলে কিন্তু আমাদের কী হবে, এই বীজগুলি এভাবে আসবে, সমান আসবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অ্যান্সার তো বি পেয়ে গেছি, তবু তোমাদের দেখিয়ে দেবো। দেখো বিটা যদি 0 হয় তাহলে সমীকরণটা দাঁড়াবে এ এস স্কোয়ার প্লাস, দেখো বি 0 মানে এই যে এক্স যুক্ত পর্দা থাকবে না, এটা বাদ থেকে গেল প্লাস সি ইজিক্যাল টু 0। তো এখান থেকে যে এক্সের মানটা বের করি তা আমরা পাবো এ এস স্কোয়ার সমান সমান মাইনাস সি। আমরা সিটাকে এদিকে পাঠিয়ে দিলাম। আর এখানে আমরা দেখো এস স্কোয়ার সমান সমান আমরা পাবো মাইনাস সি বাই এ। আচ্ছা, এবার লক্ষ্য করো তো, এখানে আমাদের যেহেতু দ্বিঘাত সমীকরণ আছে, তা আমরা কি পাবো? দ্বিঘাত সমীকরণের আমরা এই যে দুটি বীজ পাবো, দ্বিঘাত সমীকরণ আছে বলে দুটি বীজ। আর সেই বীজ দুটি আমরা কি করে পাবো? সেই বীজ দুটি আমরা পাবো, দেখো যেহেতু আমাদের এখানে কি বলে যে এক যুক্ত পর্দা নাই, তাই না, শুধু আমাদের এস স্কোয়ার এদিকে চলে এসেছে, তাহলে এটা কি হবে আমাদের প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস রুট ওভার দিয়ে আসবে, দুটো মান আসবে। তাহলে যে দুটো মান আসবে এই মানটি আসবে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, তাই তো? কারণ আমরা যেটা এটা তোমাদের দেখাই যে প্লাস মাইনাস, এই যে আমাদের মাইনাস সি, এই যে দেখো এখানে যদি সিটা যদি ঋণাত্মক হয় তাহলে বাস্তব মান পাবো, সিটা যদি ঋণাত্মক হয়। আচ্ছা, তাহলে দেখো তাহলে এক্সের দুটো মান, যে এই যে মানটা আছে একই তো মান, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, দেখো বিপরীত চিহ্নযুক্ত, আর একই দুটো মান, এক্সের দুটো মান পেয়ে গেলাম। মানে এখানে যদি লিখি এক্স সমান সমান, সরি তোমরা দেখতে পাচ্ছ না, আচ্ছা দেখো এই যে মান দুটো পেলাম, এক্সের দুটো মান পাওয়া মানে তো একই দুটো মান আছে, মানে এক্সের দুটো মান পাবো, একবার প্লাস দিয়ে যদি লিখি তাহলে রুট ওভার মাইনাস সি বাই এ একটা, আর একটা পাবো মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। ঠিক আছে, দেখো এখানে দেখো তোমরা রুট ওভার মধ্যে মাইনাস দেখতে পাচ্ছ, যদি সিটা যেহেতু 0 চেয়ে ছোটো হয় তখন কিন্তু ধনাত্মক মান চলে আসবে, তাহলে বাস্তব মান পাবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো এক্সের দুটো মান পাচ্ছি, একই রকম দুটো মান পাবো এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে এটাকে যারা আলফা ধরে নিই, যেটা আলফা এটা মাইনাস আলফা। দেখো তাহলে আমাদের কিন্তু বীজ ইকুয়াল টু 0 হলে পরে আমরা বীজদ্বয় সমান পাচ্ছি এবং বিপরীত চিহ্নযুক্ত পাচ্ছি, সমান পাচ্ছি এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে অ্যান্সারটা কিন্তু আসবে বীজ ইকুয়াল টু 0 আর এটা নট ইকুয়াল টু 0। তাহলে এই জন্য আমরা বলবো অ্যান্সারটা বি নাম্বার। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের যেটা বলছি, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, বিডি একটি বৃত্তের ব্যাস এবং এবি সমান সমান এডি। কোণ এবিসি 120 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান বের করতে বলেছে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ, চলো আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা তৈরি করি। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের ছবিটা আমরা এভাবে তৈরি করতে পারবো। আমরা প্রথমে একটা বৃত্ত তৈরি করে নেব। আচ্ছা, আমাদের এই যে দেখো, আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজের নাম এবিসিডি বলেছে, এ বি সি আর ডি। ঠিক আছে, এবিসিডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলেছে বিডি একটি ব্যাস, তাহলে যে বিডিটা আমরা যোগ করে দেব। ঠিক
ঠিক আছে। তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে, বিডিটা ব্যাস, তাহলে কেন্দ্রবিন্দু ও নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের বিডি, ডি আছে, ডি বিন্দুটা একটু ভালো করে লিখি, এই যে আমাদের বিডি। ওকে, তাহলে বিডি যদি ব্যাস হয় তাহলে এই যে কোণটা, এই কোণটা হবে কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, মানে এই কোণটা 90 ডিগ্রি, আমাদের এটা জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বিএডি কোণটা হবে 90 ডিগ্রি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, এবার দেখো এবি সমান সমান এডি, এই দুটো বাহু সমান, এটা বাহু সমান, তাহলে এবি আর এডি সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে, এই দুটো কোণ সমান। তাহলে দেখো এই দুটো কোণ সমান, আর এ 90 ডিগ্রি, তাহলে এরা দুজনে কত ডিগ্রি করে হবে, এরা হবে 45 ডিগ্রি করে আসবে, এও 45 ডিগ্রি আর এটাও আমাদের 45 ডিগ্রি, তাই তো। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগ বলে 180 ডিগ্রি, এই যখন একাই 90 ডিগ্রি, তো এরা দুজনে মিলে 90 ডিগ্রি, তারপর সমান আছে, তো 45 ডিগ্রি করে দুজনে আসবে ত্রিভুজের ধর্ম অনুসারে। এবার দেখো আমাদের এখানে যেটা বলেছে কোণ এবিসি, মানে কোণ এবিসি বলতে এই যে কোণটা, এই সম্পূর্ণ কোণটা কোণ এবিসি, এই কোণটা কিন্তু আমাদের বলেছে 120 ডিগ্রি বলে দিয়েছে প্রশ্নে। ঠিক আছে, মানে এদিকার কোণটা নিয়ে 120 ডিগ্রি। তাহলে আমরা এদিকার কোণটা কিন্তু পেয়ে যাব, ওদিককারটা তো 45 ডিগ্রি এই সাইডেরটা, তাহলে এই সাইডের কোণটা আমরা পেয়ে যাব। এটা কী করে পাবো আমরা? আচ্ছা, এই যে 90, এই যে 120 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করে, তাহলে এই কোণটা পাবো আমরা। তাহলে এই কোণটার নাম আমরা কি বলবো, এটা আমরা বলে দেব সিবিডি। তাহলে আমরা এখানে কোণ সিবিডি এর মানটা পাবো 120 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে বিয়োগ করে নাও, এটা 5, আর আমাদের এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 11। তাহলে আমাদের 4 কত 11, 7 দিলে 7 4 11, তাহলে 75 ডিগ্রি। দেখো এটা পেয়ে গেলাম আমরা 75 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা পেয়ে গেলাম এই সাইডের। আমাদের কি বের করতে বলেছে, কোণ বিডিসি, বিডিসি মানে এই কোণটা বের করতে বলেছে। আচ্ছা, এই কোণটা দেখো আমরা পেয়ে যাবো সহজে। তো তার আগে আমরা এই কোণটা বের করতে পারবো, যেহেতু এটা আমাদের 90 ডিগ্রি, তা এই কোণটা হবে। দেখো এই দুটো কোণ পরস্পর সম্পূরক কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ, মানে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সম্পূরক বলতে মানে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে সম্পূরক কোণ। তাহলে এই দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এ তো 90 ডিগ্রি, তাহলে এও হবে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি। দেখো এই কোণটা পেয়ে গেলাম সম্পূরক কোণ বলে। এখন এই যে ত্রিভুজটা আছে বিডিসি ত্রিভুজ, তো বিডিসি ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, তা 3 নম্বর কোণটা তো পেয়ে যাবো, যেটা আমাদের বের করতে বলেছে অ্যান্সারে। কী করে পাবো, কারণ দেখো এ একাই 90 ডিগ্রি আর এ 75 ডিগ্রি, তাহলে এরা দুজন মিলে হবে 90 ডিগ্রি, তাহলে এই 75 হলে এ কত হবে, তাহলে 75-এর সঙ্গে কত যোগ করলে 90 হবে, তাহলে 75 ডিগ্রির সঙ্গে আমরা যদি 15 ডিগ্রি যোগ করি, তাহলে দেখো 15 ডিগ্রি হবে এটা, কারণ 15 ডিগ্রি আর এদিকে 75 ডিগ্রি 90 ডিগ্রি থেকে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আমাদের যে বের করতে বলেছিল কোণ বিডিসি এর মান বের করতে বলেছিল, তা আমরা কত পেয়ে গেলাম, দেখো 15 ডিগ্রি পেয়ে গেলাম। তো অ্যান্সারটা আমাদের 15 ডিগ্রি। তো 15 ডিগ্রি দেখো তোমাদের বি নাম্বার অপশানে আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা দেখো আমাদের যেটা দেওয়া আছে, আমি এখানে তোমাদের দেখাচ্ছি এই জায়গায়। আমাদের এখানে আছে 3 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা এর বৃহত্তম মান বের করতে বলেছে। 3 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা হচ্ছে এর বৃহত্তম মান কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো, লক্ষ্য করো, আমরা কাজ করি এখানে, দেখো সমান সমান দিয়ে দিলাম। আচ্ছা, এই যে 3 sin স্কোয়ার থিটা আছে না, একে আমরা লিখছি sin স্কোয়ার থিটা প্লাস 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা প্লাস এখানে 2 কমন নিয়ে নিলাম, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। একটু আমরা সরল করে নিচ্ছি, একটু সাজিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, থিটার মানটা 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি বসিয়ে আমরা চেক করতে পারবো একবারই এখানে, কিন্তু আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে আমরা অঙ্কটা খুব সুবিধা বা তাড়াতাড়ি করতে পারবো। sin স্কোয়ার থিটা, দেখো এর মান কিন্তু 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা
মানটা কিন্তু 1 হয়। এটা যদি 1 হয়ে যায় তো আমাদের এখানে শুধু 2 থেকে গেল। আচ্ছা, তাহলে এইভাবে দাঁড়িয়ে গেল জিনিসটা। এখন আমরা থিতা সমান সমান 90 ডিগ্রি বসাবো, ঠিক আছে। তো থিতা সমান সমান যদি 90 ডিগ্রি বসাই, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 2, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মানে আমরা জানি 1, তাহলে 1 আর স্কোয়ার ছিল 1 এর স্কোয়ার প্লাস 2, 1 প্লাস 2 1 স্কোয়ার একই হয়, আর যোগ করে আমরা কত পেয়ে যাবো? 3 পেয়ে যাবো। তা দেখো এর মানটা আমরা 3 পেয়ে গেলাম। এবার বৃহত্তম মান চেয়েছে, এবার অন্য মান বসিয়েও আমরা চেক করব যে 3-এর চেয়ে ছোটো না বড়। তোমাদের বলে রাখি, অন্য যে কোনো মান বসাও, যদি আমরা থিতার জায়গায় যদি বলি থিতার জায়গায় যদি আমরা 60 ডিগ্রি বসিয়ে চেক করি এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় বসাবো, এখানে বসাবো এই জায়গায়। তো এখানে বসে চেক করলে পরে আমাদের 3-এর চেয়ে বড় মান পাবো না, 3-এর চেয়ে ছোটো মান পেয়ে যাবো। দেখো তোমার তবু দেখাচ্ছি আমি, এই যে সাইন স্কোয়ার থিতার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিলাম প্লাস 2, ঠিক আছে, এই জায়গায় বসালাম। তাহলে এখানে দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 তার হোল স্কোয়ার প্লাস 2, এটা হয়ে যাবে আমাদের 3, আর নিচে হয়ে যাবে 2 এর স্কোয়ার 4 প্লাস 2, এই যে দেখো দেখা যাচ্ছিল না তখন। আচ্ছা, এবার দেখো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, এটা 4 3 4 2 8, আর আমরা পেয়ে যাবো কত? 11/4। তাহলে 11/4 মানটা দেখো এটা কত? এটা কিন্তু 3-এর চেয়ে ছোটো। এখানে যদি 12 হতো না, 12/4, তখন কাটাকাটি করে আমরা পেতাম 3 পেতাম। তাহলে 12 না হয় 11 আছে, তাহলে আমাদের দেখো 11 হওয়া মানে কি 4 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 দশমিক সামথিং কিছু আসবে, তাই না? মানটা আমাদের 2 দশমিক দিয়ে কিছু আসবে। তাহলে 3-এর চেয়ে তো ছোটো, 2 দশমিক দিয়ে শুরু যে কোনোই সংখ্যা হোক না কেন 3-এর চেয়ে ছোটো। তা দেখো আমরা 90 ডিগ্রির জায়গায় যে কোনো মান বসিয়ে চেক করো না কেন আমরা কি পাবো? 3-এর চেয়ে কিন্তু বড় মান পাবো না। তাহলে এই যে বলেছিল এর বৃহত্তম মানটা কত, তাহলে এর বৃহত্তম মানটা আমরা পেয়ে যাবো 3 পেয়ে যাবো। 3 আমাদের অ্যান্সার হবে। তো 3 দেখো আমাদের ডি নম্বর অ্যান্সারটা আছে, তাহলে আমাদের উত্তরটা ডি নম্বর অপশান। চলে যাবো আমরা পরের প্রশ্নে। আচ্ছা, এরপরে দেখো 5-এর প্রশ্নটা বলেছি, একটি গোলকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর। আচ্ছা, এখানে কিন্তু গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর লম্ব বৃত্তাকার চোঙের যে ব্যাসার্ধ ছোটো হাতের আর। এবার তারপর বলেছে দেখো উচ্চতা, উচ্চতা বলতে কার হবে উচ্চতা? উচ্চতা এখানে চোঙের উচ্চতা হবে, ঠিক আছে। এই যে বলেছে চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা, তাহলে এখানে উচ্চতাটা চোঙের বলেছে। তো চোঙের উচ্চতা গোলকের ব্যাসের 3/2 অংশ বলে দিয়েছে, একটা সম্পর্ক বলেছে, ঠিক আছে। চোঙের উচ্চতা আর গোলকের ব্যাসের একটা সম্পর্ক। তারপর বলেছে গোলক ও চোঙের ঘনফলের সংখ্যমান সমান, এখানে একটা সম্পর্ক বলেছে। গোলক আর চোঙের ঘনফল বলতে আয়তন, আয়তনও সমান বলে দিয়েছে। তাহলে ছোটো হাতের আর আর বড় হাতের আরের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। তো বেরিয়ে আসবে দেখো, তাহলে তোমাদের আমি দেখাবো যে এই যে আমাদের একটা সম্পর্কটা বলেছি যে উচ্চতা, চোঙের উচ্চতা যদি আমরা এই ধরে নিই, চোঙের উচ্চতা আমরা এই ধরে নিলে পরে গোলকের দেখো চোঙের উচ্চতা বলেছে গোলকের ব্যাসের 3/2 অংশ, গোলকের ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস হবে 2r। তাহলে আমরা এটা পেয়ে যাবো দেখো, এই যে গোলকের ব্যাসের ব্যাস হচ্ছে আমাদের তাহলে গোলকের 2r, হ্যাঁ, ব্যাসের 3/2 অংশ। এই যে আমাদের চোঙের উচ্চতাটা, এই চোঙের উচ্চতা এই সমান হয়ে যাবে গোলকের ব্যাসের 3/2 অংশ। এটাই আমাদের কিন্তু সম্পর্ক বলেছে প্রশ্ন অনুসারে, ঠিক আছে। এটা আমরা করতে পারবো। তাহলে এখানে 2 2 কেটে দাও, দেখো এই সমান সমান আমরা পেয়ে গেলাম 3r। আচ্ছা, তাহলে দেখো এখানে গোলক ও চোঙের ঘনফলের সংখ্যমান সমান বলেছে। তাহলে আমরা এখন করব কি, যে গোলকের আয়তন, ঘনফল বলতে আয়তন, তাহলে গোলকের আয়তনটা আমরা লিখি প্রথমে। গোলকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, তাহলে গোলকের আয়তনের সূত্র, গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আর বলতে বড় হাতের আর, ব্যাসার্ধ যেটা। তাহলে এই হচ্ছে আমাদের গোলকের আয়তনের সূত্র। সমান সমান চোঙের আয়তন, তো চোঙের আয়তনের সূত্র দেখো, চোঙের আয়তনের সূত্র হবে পাই r² h। দেখো এখানে চোঙের ব্যাসার্ধ ছোটো হাতের আর উচ্চতা h বলেই দিয়েছে এখানে। তাহলে দেখো h বলতে আমরা উচ্চতা বলতে আমরা h আমরা ধরেছি, চোঙের উচ্চতা h, আর ব্যাসার্ধ আর উল্লেখ করে দিয়েছে, চোঙের ব্যাসার্ধ উল্লেখ করে দিয়েছে, আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের চোঙের আয়তনের সূত্র, দুটোই সমান,
এটা গোলকের আয়তন, চোঙের আয়তন। গোলকের আয়তনের সূত্র মনে রাখতে হবে 4/3 পাই আর কিউব, আর চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। দুটো সমান বলেছে, আমরা সমান লিখে দিয়েছি। আয়তন আর ঘনফল একই জিনিস। চলো এখানে আমরা একটু সরল করি। আচ্ছা, পাই পাই কেটে দিলাম। এবার আমরা কি করব, এখানে 4/3 থাক, এটা আর কিউব রেখে দিলাম, আর আর স্কোয়ার যে আছে আর স্কোয়ারও রেখে দিলাম। আর এইচের যে মানটা আছে, এইচের মান আমরা বের করে রেখেছি, এইচ সমান 3r, তাই এইচের জায়গায় আমরা 3r বসিয়ে দেব। আবার সরল করি। এখন এই আর একটা আর, এখানে 3টা আর, তাহলে কেটে গিয়ে এখানে কিন্তু আর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করব, দেখো আমাদের হয়ে গেল 4/3, এখানে আর স্কোয়ার আছে, আর এদিকে 3r স্কোয়ার। ওকে। আচ্ছা, তাহলে আমাদের যে বলেছে সম্পর্কটা কোনটা হবে, আমাদের সম্পর্কটা সেটাই আমাদের জানতে চেয়েছে। চলো একটু ভালো করে আমরা সরলটা করি। দেখো অপশনগুলো দেখো, আর এর মান, ছোটো হাতের আর এর মানগুলো বের করে রেখেছে, তা আমরাও চেষ্টা করব ছোটো হাতের আর এর মানটা বের করা। তাহলে আমরা একটু বর্গগুণ করে দিই। তাহলে 4 বড় হাতের আর স্কোয়ার, এটা 9 ছোটো হাতের আর স্কোয়ার। আচ্ছা, আমরা যদি বর্গমূল করি উভয় পক্ষে, আমরা উভয় পক্ষে বর্গমূল করতে পারবো। 2r স্কোয়ার √2r স্কোয়ার আর √9r স্কোয়ার, এটা ছোটো হাতের আর বড় হাতের আর, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। তাহলে এটা হয়ে যাবে আমাদের, দেখো সরি, এটা আমাদের 4 ছিল, 2 করে দিয়েছি আমি, এটা 4 করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা থাকবে তার উপর বর্গমূল, উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি। তাহলে এখানে বর্গমূল করলে দেখো, এটা 2 বড় হাতের আর, এটা 3 ছোটো হাতের আর, এভাবে পেয়ে যাবো বর্গমূল করে। তাহলে এখানে আমরা ছোটো হাতের আর এর মানটা বের করবো। তাহলে ছোটো হাতের আর এর মানটা তোমরা পেয়ে যাবা আর সমান সমান, ছোটো হাতের আর সমান সমান 2/3 বড় হাতের আর। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি আর এর মানটা। তাহলে আর এর মানটা কি এটা অপশান আছে, চেক করে নেব। আর সমান সমান, তো আর সমান সমান, দেখো অপশানগুলোতে দেখো যে আর সমান সমান 2/3 আর, এটা কিন্তু আমাদের নাই অপশানে, ঠিক আছে। তা এটা যদি অপশানে না থাকে, দেখো আমাদের একটা অপশান দিয়েছে ডি নম্বর অপশানে, কোনোটি নয়। তা আমরা বুঝতে পারছি অ্যান্সারটা কোনোটিই নয়। এই যে ছোটো হাতের আর ও বড় হাতের আর, এদের মধ্যে সম্পর্ক এ বি সি এর মধ্যে নাই একটাও, তার জন্য আমরা ডি নম্বর অ্যান্সার দিতে পারবো, ডি নাম্বার কোনোটি নয়, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। তো 6 নম্বর প্রশ্নটা বলেছে, কয়েকটি সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে এক্স ওয়াই দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলির গড় 9 বলে দিয়েছি, তাহলে কোনটা আমাদের অপশান হবে। আচ্ছা দেখো, গড় মান আমরা কি করে বের করি, গড় মান পাওয়ার জন্য আমরা করি যে যতগুলো সংখ্যা আছে তাদের যোগ করব। যদি এখানে যোগ করো, দেখো এক্স আছে প্লাস ওয়াই আছে প্লাস, আর সংখ্যাগুলো যোগ করে নিতে হবে। 6 আর 7, এখানে যোগ করে 13 এদিকে 8, 13 8 21, 21 আর 16, তাই 21 আর 16 যদি যোগ করো, তাই পেয়ে যাবে কত আমরা 37, ঠিক আছে। এটা হবে আমাদের 37। আর নিচে দেবা কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তার নিচে 6, এটাই কিন্তু আমাদের গড়। এই সংখ্যাগুলির গড় এটা, মানে গড় পাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাগুলির যোগফল বাই যেটা সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, এটা গড় মান। আর এই গড়টা বলে দিয়েছে কত, 9 বলে দিয়েছে, যেটা সমান সমান 9। চলো এখান থেকে আমরা দেখো এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করবো, মানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করবো, বা এক্স প্লাস ওয়াই প্লাস 37 আর বর্গমূল করলে 6 নং 54, বা এক্স প্লাস ওয়াই সমান 37টা এদিকে বিয়োগ হয়ে যাবে, তা 54 থেকে 37 বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 17 পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা 17 পেয়ে গেলাম। দেখো আমাদের অপশানে বি নাম্বার আছে, তাহলে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। এবার 2 প্রশ্নগুলো শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। এতক্ষণ ধরে আমরা করছিলাম এমসিকিউ টাইপের প্রশ্নগুলো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখন আমরা করব শূন্যস্থান। তো 1 প্রশ্নটা দেখো কি বলছি, আমাদের এখানে বলছি এর 5000 টাকা 11 মাস এবং বি এর 11,000 টাকা 5 মাস ব্যবসায় খাটলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, লভ্যাংশের অনুপাত দেখো তোমার যেটা বলবো, একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হয় সেটাই হয় লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে দেখো আমাদের মূলধনের অনুপাতটা যদি বের করতে চাই, তাহলে এর মূলধন কত, এর মূলধনটা বের করব, এর যে 5000 টাকা 11 মাস খাটে,
তাহলে 5000 টাকা খাটে কত 11 মাস, তাহলে 11 দিয়ে গুণ করে দেবো, এটা এর মূলধন ইজ টু, আর বি এর দেখো 11,000, 11,000 টাকা খাটে 5 মাস, তাহলে 5 দিয়ে গুণ করে দেবো, এটা বি এর মূলধন। আর একই সময়ের ক্ষেত্রে এ ও বি এর মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে এ ও বি এর লভ্যাংশের অনুপাত, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত এটা, এই যেটা আমরা করলাম, এটা শুধু আমরা সরল করব, লঘিষ্ঠ করব, অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, চলো। তো আমরা দেখতে পাচ্ছি 11 11 আমরা কেটে দিতে পারবো। তার আগে শূন্যগুলো কেটে দাও, এই যে শূন্যগুলো কেটে দিলাম, তাই না? শূন্যগুলো কেটে দিয়ে তারপরে তোমাদের বলি যে 11 11 কেটে দিলাম। ওকে, শূন্য কেটে দিলাম আগে, তারপর 11 11 কেটে দিলাম। আচ্ছা, এবার 5 5ও কেটে যাচ্ছে, দেখো 5 5 কেটে যাচ্ছে। তাহলে এদিকেও কিছু নাই, এদিকেও কিছু নাই, কিছু না থাকলে 1 দিবা, ইজ টু 1, তাহলে 1:1 মানে সমান আছে। এ ও বি এর লভ্যাংশের অনুপাত সমান, লভ্যাংশ বলতে তাদের যে লাভগুলো যে পেয়েছিল, তাহলে এ যত টাকা লাভ পাবে বি তত টাকাই লাভ পাবে। এখানে 1:1 মানে এ ও বি এর লভ্যাংশের পরিমাণগুলো কিন্তু সমান আছে, লভ্যাংশের পরিমাণ সমান হলে পরে লভ্যাংশের অনুপাত 1:1 হয়। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে শূন্যস্থানে 1:1 বসাবা। এবার দুইয়ের প্রশ্নটা বলেছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 729 হলে তাদের মধ্য সমানুপাতি বের করতে বলেছে। আচ্ছা, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা আছে, সেই সংখ্যা 3টিকে আমরা যদি ধরে নিই তাহলে আমরা এখানে লিখতে পারবো, একটাকে ধরলাম এ, তারপরটাকে ধরলাম বি, এ বি সি, এই হচ্ছে আমাদের 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা। আচ্ছা, ক্রমিক এরা আছে সমানুপাতি, তাহলে এই 3টি সংখ্যা যদি ক্রমিক হয় তাহলে আমরা লিখতে পারবো, দেখো এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি। 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে এ ইজ টু বি, বি ইজ টু সি আমরা লিখতে পারবো, মানে বিটা দুবার আসবে। তাহলে এখান থেকে এ বাই বি সমান সমান বি বাই সি, অনুপাতকে বাই করা যায়। এবার বর্গগুণ যদি করে নাও তাহলে বি স্কোয়ার সমান সমান এসি, দেখো বি স্কোয়ার মানটা আমরা বের করে রেখে দিলাম, এটা কাজে লাগবে। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি থেকে আমরা এটা পেয়ে গেলাম। আবার বলেছে সংখ্যা 3টির গুণফল 729, মানে এ বি সি যে সংখ্যা 3টি আছে এদের গুণফল। তাহলে এখানে আমরা এ গুণিত বি গুণিত সি, এদের গুণফলটা বলেছে 729। আচ্ছা, এখানে দেখো এসি গুণ করলাম আর বিটাই সাইডে রেখে দিলাম 729। কেন করলাম? কারণ দেখো এখানে আমরা কি করব, এই যে আমাদের দেখো বি স্কোয়ার, আচ্ছা এখানে দেখো এসির মানটা জানা আছে বি স্কোয়ার, তা আমরা কী করবো, এই যে এসির জায়গায় বি স্কোয়ার আমরা বসিয়ে দেবো, মানে এসির মানটা বি স্কোয়ার। তো এই যে এই এসির জায়গায় আমরা লিখে দিলাম বি স্কোয়ার, আবার বি তো ছিল 729 বি। আচ্ছা, এখানে দেখো বি কিউব হয়ে যাবে, এখানে বাদ দিলাম, বি স্কোয়ার ইন্টু বি কিউব। আর 729কে তোমরা 9-এর কিউব লিখতে পারবা, কারণ 3টা 9 গুণ করলে পরে 729 হবে, এটা লসাগু করে তোমরা পেয়ে যাবা। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এটা অনেকে ধরতে পারে না কী করে হয়। দেখো আমি এই জায়গায় দেখাচ্ছি, 729 আছে তো, দেখো 729-এর লসাগু করো, লসাগুটা 3 দিয়ে করো। আমরা জানি যে লসাগু ছোটো সংখ্যা দিয়ে করতে হয় এবং মৌলিক সংখ্যা দিয়ে, তো চলো ওইভাবেই করি আমরা, যেটা শিখেছি। 3 দিয়ে লসাগু করছি, 3 দিয়ে 6 নিলাম, 3 4 12, 3 3 9, ঠিক আছে। আবার 3 দিয়ে করা যাবে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে 6, 3 7 21, আবার 3 দিয়ে 3 9 27। আচ্ছা, অনেকে এটা ধরতে যদি না পারে আমি বলে দিচ্ছি যে 81 কীভাবে করছি লসাগুটা। 3 2 6, 8টাকে আমরা 6 ধরলাম, 3 2 6, তো 8টাকে যে 6 ধরলাম তো 2 বাঁচলো, 2 মানে 21, 3 7 21, এভাবে কিন্তু আমরা তাড়াতাড়ি করে নিই, ভাগের নিয়মে একদম, লসাগু মানেই ভাগের নিয়ম। আচ্ছা, আবার যাবে 9টাকে 3 দিয়ে 3 3 9। এবার দেখো আর যে 9-এর কিউব আমরা কী করে বসালাম, যে এখানে আমি এই যে 3 3 3 মানে এদের গুণফলটা কত আছে, দেখো এদের গুণফলটা 9, 3 3 9, এখানেও আমাদের পাবো 9, আমি 9 তৈরি করলাম, যেহেতু 9-এর কিউব করবো তো 9 তৈরি করব, এরা দুজন মিলে 9, এরা দুজন মিলে 9। তাহলে দেখো তো এখানে 9 কটা আছে, 3টা 9 আছে না, তা 3টা 9 মানে 9-এর কিউব। তো দেখো এইভাবে আমরা 729কে 9-এর কিউব আমরা লিখতে পারবো। এবার সূচকের নিয়মে পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান হয়, বি সমান সমান 9,
বি এর মানটা আমরা 9 পেয়ে গেলাম। আমাদের এখানে বলেছিল যে মধ্য সমানুপাতি মানটা বের করতে বলেছে, তাহলে দেখো বিটা কিন্তু মধ্য সমানুপাতি, এই যে দেখো এ বি সি, এই যে সমানুপাতিগুলোর মধ্যে কে আছে বি, তাহলে মধ্য সমানুপাতি বি এর মানটি হচ্ছে আমাদের অ্যান্সার। বি এর মান আমরা পেয়ে গেছি 9, তাহলে মধ্য সমানুপাতি হয়ে গেল 9 আমাদের। তো এখানে এই যে মধ্য সমানুপাতিটা বের করতে বলেছিল, এই যে 9 আমরা এখানে লিখে দেব। এবার আমরা 3 প্রশ্নটা দেখাবো। বলছে দুটি বিন্দুগামী ড্যাশ বৃত্ত অঙ্কন করা যায়, মানে দুটি বিন্দু দিয়ে কতগুলি বৃত্ত অঙ্কন করা যাবে সেটা জানতে চেয়েছে। তা দেখো তো আমরা এখানে দুটি বিন্দু দিয়ে চেক করব যে কতগুলি বৃত্ত অঙ্কন করা যাচ্ছে। তাহলে আমরা দুটি বিন্দু নিয়ে নিলাম, তো এইভাবে ধরো এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, চলো তো এই দুটি বিন্দু দিয়ে দেখো আমরা এইভাবে যদি তৈরি করি একটা বৃত্ত, ঠিক আছে, এইভাবে এই যে একটা বৃত্ত তৈরি করতে পারবো। কেউ তো এইভাবে তৈরি করে নিতে পারে, এই যে এইভাবে নিয়ে এইভাবে একটা বৃত্ত। কেউ অন্যভাবে তৈরি করতে পারে, এই দুটি বিন্দু নিই, তাই না? কেউ বলতে পারবে যে এইভাবে তৈরি করব, যে এইভাবে করে এই যে এইভাবে করে নিয়ে মানে বোঝা যাচ্ছে এই দুটি বিন্দু নিয়ে আমরা অসংখ্য বৃত্ত তৈরি করতে পারবো। ঠিক আছে, তুমি যত খুশি চাও ততগুলো বৃত্ত তৈরি করতে পারবা এই দুটি বিন্দু নিয়ে। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা যদি ছবিটা তৈরি করো, গোল গোল বৃত্তের ছবিগুলো হবে, দেখবা অসংখ্য বৃত্ত তৈরি করতে পারবা। তো দুটি বিন্দুগামী অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে, অসংখ্য। তাহলে এখানে তোমরা অ্যান্সারটা অসংখ্য লিখবা, অসংখ্য। ঠিক আছে, দুটি বিন্দুগামী অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। 4 প্রশ্নটা, 3π/4 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। বৃত্তীয় মান জিনিসটা দেখো, এই যে পাই দিয়ে যে কোণটা বলেছেন এখানে, দেখো এটা তার কোণ, এই যে 3π/4 পরিমাপের কোণটি, কোণ বলে যে কথাটা। তা যখন এই পাই দেখবা কোণটাতে পাই আছে, তাহলে পাই থাকা মানে এই কোণটা বৃত্তীয় মানে আছে। কোণ দুই ধরনের হয়, বৃত্তীয় কোণ আর ষষ্ঠিক কোণ। বৃত্তীয় কোণে পাই থাকবে, আর ষষ্ঠিক কোণ ডিগ্রি দিয়ে, যেরকম 30 ডিগ্রি 40 ডিগ্রি, এগুলো হচ্ছে ষষ্ঠিক কোণ। ডিগ্রি দিয়ে কোণগুলোকে ষষ্ঠিক কোণ বলা হয়, আর পাই দিয়ে যে কোণগুলোকে বলা হয় সেগুলো বৃত্তীয় কোণ। ঠিক আছে, এই যে বৃত্তীয় কোণ। তাহলে আমাদের বৃত্তীয় মান বের করতে বলেছে, সম্পূরক কোণ, মানে এই কোণের যে সম্পূরক কোণটা বের হবে তার বৃত্তীয় মান। তো যাই হোক, তো আমরা কি করব, সম্পূরক বলতে কি সেটা আগে জানবো। তো সম্পূরক বলতে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি যাকে আমরা পাই বলতে পারবো, 180 ডিগ্রি সমান পাই। ঠিক আছে, এটা মনে রাখবা, 180 ডিগ্রি সমান পাই। পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, পাই হচ্ছে বৃত্তীয় মানে, আর 180 ডিগ্রি হচ্ছে আমাদের ষষ্ঠিক মানে। ওকে, তাহলে আমরা কি করব, দেখো সম্পূরক যেটা বললাম যে এই কোণের সম্পূরক কোণ জানতে চেয়েছে না, তাহলে একে আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, বা পাই দিয়ে বিয়োগ করবো, যেহেতু পাই দিয়ে আছে বৃত্তীয় মানে। তো দেখো যে এই কোণের সম্পূরক কোণ যেটা চেয়েছে আমি তোমাদের লিখে দেখাচ্ছি, 3π/4। তো এর, ঠিক আছে, তো এর সম্পূরক কোণের মান, সম্পূরক কোণের মান, ঠিক আছে। তাহলে সম্পূরক কোণের মান আমরা পাবো সমান, দেখো মানে যে কোণের সম্পূরক কোণ জানতে চাইবে, তাই না, তাকে মানে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবা। 180 ডিগ্রি মানে পাই, মানে এখন আমরা পাই থেকে বিয়োগ করবো, পাই মাইনাস 3π/4। এই যে দেখো এই কোণটার সম্পূরক কোণের মান, এটা কিন্তু আমাদের বৃত্তীয় মান আসছে। ঠিক আছে, যেহেতু পাই আছে বলে বৃত্তীয় মান, বৃত্তীয় আকারে আছে বলে, তো এটা সরল করে নেবো, অ্যান্সার চলে আসবে। তো এখানে মনে হচ্ছে যোগ 4, এটা 4π পেয়ে যাবো, এটা আমি উপরে নিয়ে যাই, নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, এটা 3π আসবে, আর এখানে দেখো 4π থেকে 3π বিয়োগ করে পাই পেয়ে যাবো, আর নিচে 4। দেখো বিয়োগফলটা আমরা পেয়ে গেলাম π/4। তাহলে এই কোণটার সম্পূরক কোণ π/4। ঠিক আছে, কী করে পেলাম, যে কোণের সম্পূরক কোণ জানতে চাইবে সেই কোণটাকে পাই দিয়ে বিয়োগ করবো, মানে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবা, তখনই সম্পূরক কোণ পেয়ে যাবা। তা দেখো আমরা সম্পূরক কোণ বের করে নিয়েছি। আচ্ছা, এটাকে বৃত্তীয় মানে রাখতে বলেছিল, আমাদের কিন্তু এই যে কোণটা বৃত্তীয় মানেই আছে, তো অ্যান্সার পেয়ে গেলাম। এই যে 3π/4 পরিমাপের যে কোণটির সম্পূরক কোণে বৃত্তীয় মান কত পেলাম, π/4। তো অ্যান্সারটা আমাদের π/4। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নটা আমাদের বলছে লম্ব
লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে খুবই সহজ প্রশ্ন। লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে 2 পাই RH। ঠিক আছে, এটা হচ্ছে RH, 2 পাই RH, 2 পাই RH। এটা তোমাদের আমি একটু দেখাই কেন হয় আমাদের লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই RH কেন হয়, তাই তো। দেখো চোঙের ছবিটা তোমরা যদি দেখো, আমি এভাবে একটা করে চোঙ আঁকলাম। চোঙ বলতে চোঙের উদাহরণ এই যে পাইপ জাতীয়, তাই না, বা গ্লাস, গ্লাসে তোমরা জল খাও, কাচের গ্লাস ধরে নাও, তো একটা চোঙ আকৃতি, তাই না, চোঙের মতন দেখাবে গোল। তো এই যে আমাদের একটা আমরা চোঙ তৈরি করেছি। তো এই চোঙের পার্শ্বতল বলতে এই দুটো তল বাদ দিয়ে যে পার্শ্বতলটা, পাশে যে তলটাকে বলা হয় পার্শ্বতল। তো এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ আমরা R ধরে নিলাম, আর চোঙের যে উচ্চতা হাইট যেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এতটা, তাই না, এটা হচ্ছে চোঙের উচ্চতা। তো ভূমির ব্যাসার্ধ R এবং উচ্চতা H ধরে দেখো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই RH। পার্শ্বতল মানে যে পুরো তলটা, এই পুরো তলের ক্ষেত্রফল আমাদের কত, 2 পাই RH। এটাই হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা কি করে হয় দেখো, এই যে ভূমিটা আছে না, এটাতে বৃত্ত, তো বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের ব্যাসার্ধ R, তাহলে বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই R। ঠিক আছে, এবার বৃত্তের পরিধি প্লাস উচ্চতাটা নিয়েই তো আমাদের দেখো পার্শ্বতলটা আছে, এই যে পরিধি এবং উচ্চতা নিয়ে পার্শ্বতলটা, তাহলে এই পরিধির সঙ্গে, তাই তো দেখো এই যে পরিধি 2 পাই R এর সঙ্গে উচ্চতা গুণ করলেই আমাদের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা, তাহলে এটা আমাদের পেয়ে যাচ্ছে দেখো 2 পাই RH। তাই তো, এই যে আমাদের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এভাবে কিন্তু দেখানো হয়। তার জন্য আমরা লিখে দেবো যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই RH। 6 নম্বর প্রশ্ন, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো কত। ঠিক আছে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা বের করতে বলেছে। আচ্ছা চলো দেখাচ্ছি তোমাদের, খুবই ভালো প্রশ্ন। দেখো এখানে কী করে আমরা বের করে দেখাবো, খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা জানতে চেয়েছে। তো দেখো প্রথম 100টি সংখ্যা, তা প্রথম 100টি বলতে তোমাদের বলি যে 1 থেকে শুরু, 1 স্বাভাবিক সংখ্যা, 1 2 3, তবে 4 আছে, এভাবে চলছে। চলতে চলতে তোমাদের যদি আমি বলি যে 48 হবে, এভাবে ডট দিয়ে দিলাম, প্রচুর সংখ্যা আছে এখানে। ঠিক আছে, এখানে 5 6 7 8 করে অনেক সংখ্যা আছে। আমরা নিলাম 48 49 50 51। ঠিক আছে, সবগুলো তো নেওয়া যাবে না, অতগুলো লেখা যাবে না, আমি জাস্ট কয়েকটা নিয়ে তোমাদের দেখাচ্ছি। 51, তারপরে ধরো সংখ্যাগুলো চলতে শেষে আমরা নেব ধরো 99 আর 100। এই যে দেখো, তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা, এই যে আমরা 1 থেকে 100 এতটি সংখ্যা আছে। কতটি সংখ্যা আছে, 100টি সংখ্যা আছে এখানে। 100 সংখ্যাটা আমাদের কি, 100 সংখ্যাটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে টোটাল যদি জোড় সংখ্যা হয় তার মধ্যমা পাওয়ার নিয়ম কি, দেখো আমরা এদিক থেকে যতগুলো বাদ দিব, এদিক থেকে ততগুলো বাদ দিব। মানে আমি বোঝাতে চাইছি এভাবে, দেখো আমি তো তোমাদের বলি যে 1 2 3 4 5 6, এই যে প্রথম 6টি সংখ্যার মধ্যমা তোমাদের আগে দেখায়, এটা বুঝতে পারলে পরে এটা বুঝতে পারবা। দেখো তো প্রথম 6টি সংখ্যা মানে দেখো 6 কিন্তু আমাদের জোড় সংখ্যা আছে, তাই তো। এই যে 1 2 3 4 5 6, 6টা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা থাকলে এদিকে দুজনকে বাদ দিয়ে দিলাম, এদিকে দুজনকে বাদ দিয়ে দিলাম, তো মধ্যে কী থেকে গেল, মধ্যে থেকে গেল 3 4। তো এদের মধ্যমা পাওয়ার নিয়মটা হচ্ছে 3 যোগ 4, এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এই মানটাই পাওয়া যায় মধ্যমা। তো একইভাবে এই নিয়মটি আমরা এখানে করব। তাই এখানে দেখো মধ্যে যে পাবা তোমরা দেখবা এদিক থেকে গুনবা, সবগুলো সংখ্যা যদি লেখা যায়, সবগুলো সংখ্যা লিখে এইদিকে তোমাদের বাদ যাবে 49 থেকে এইদিকে বাদ চলে যাবে, এগুলো সব মানে মিলে যাবে, যতটা সংখ্যা এইদিকে পাবো। আর এইদিকে পাবা কত থেকে পাবা, এদিকে পেয়ে যাবা তোমরা 52 থেকে পেয়ে যাবা। আমি এখানে একটা 52 লিখে দিই, এদিকে 52 থেকে পেয়ে যাবা। তাহলে 52 থেকে এদিকে পাবা কত দূর পাবা, 100 অবধি পেয়ে যাবা। মানে এদিকে 1 থেকে 49 যতগুলো সংখ্যা হবে, এদিকে 52 থেকে 100টা ততগুলি সংখ্যা হবে। ঠিক আছে, এই যে 52 এখানে আছে, অনেকগুলো সংখ্যা আছে, ডট দিয়েছি আমি। ঠিক আছে, সবগুলো লেখা যায়নি।
তো এই সংখ্যাগুলো সমান পাবো এদিকে 49 থেকে এদিকে যতটা আছে 52 থেকে এদিকে ততটাই সংখ্যা থাকবে, ততগুলি সংখ্যা। তার মধ্যে কিন্তু পাওয়া যাবে 50 আর 51, যেটা বলতে চাইছি আমি। তাহলে এরা যে মধ্যে থাকে, তাহলে মধ্যমা পাওয়ার নিয়ম কি? এই মধ্যে দুজনকে আমরা যোগ করব, 50 আর 51, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো এই মানটাই মধ্যমা পেয়ে যাবো। তাহলে এদের যদি যোগ করি, তাহলে যোগ করলে উপরে পাবো 101, নিচে 2, এবার 2 দিয়ে ভাগ। তা 2 দিয়ে ভাগটা আমি এখানে দেখাচ্ছি। দেখো 2 দিয়ে 101কে যদি ভাগ করো, তাহলে 2 পাচ্ছে 10, 1 নেমে গেল। আচ্ছা, একটা কিন্তু ছোট সংখ্যা, তার জন্য একটা শূন্য নিতে হয়, তাই তো? এই যে 2 এর চেয়ে 1 ছোট, শূন্য নিয়ে তারপর দশমিক নেবা, দশমিক নিয়ে শূন্য নেবা। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে দেয়, হ্যাঁ, শূন্য নেয় না, শূন্য না নিলে ভুল হয়ে যাবে, তাই না? এই যে দেখো 2 পাঁচে 10 যখন মিলে গেল, তুমি 1কে নামাচ্ছ, 1 যে নামালা সংখ্যাটা, এই 2 এর চেয়ে 1 ছোট, যখনই ছোট সংখ্যা নিচে নামাতে হয় এর চেয়ে, তখন একটা শূন্য নিতে হয়। শূন্য নিয়ে তারপরে আমরা দেখব যে এটা 10 হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের বড় হয়ে গেছে, তা আমরা কি করব? আমরা আচ্ছা, এই দশমিক যেহেতু 1 ছিল আমাদের, দশমিক নিয়ে শূন্য নিয়েছি, তারপরে 10 বানালাম, এবার 2 পাচ্ছে 10, তাই তো? তখন তো 1 ছিল আমাদের, তাহলে 1 ছিল বলে এই যে দশমিকের জন্য শূন্য নিয়ে নিলাম 10, তা 2 পাচ্ছে 10। এই যে আমাদের ভাগফলটা 50.5, তাই এখানে আমরা লিখে দেবো সমান সমান 50.5। তো আমাদের যে বলেছিল প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত, যেটা পেলাম আমরা এখানে লিখে দিচ্ছি 50.5। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন, একদম মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, তোমরা কিন্তু অঙ্ক বুঝতে পারবা। তোমাদের যে এবার মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে 2026, এই মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কিন্তু অঙ্কেতে, বিশেষ করে আমি অঙ্ক ক্লাস তোমাদের দিই, অঙ্কগুলো শেখাই, তো অঙ্ক সাবজেক্টে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবা। আমার ক্লাসগুলো যেহেতু ভালোভাবে তোমরা অ্যাটেন্ড করো এবং মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটা ক্লাস দেখো, যতগুলো ক্লাস তোমাদের যাচ্ছে, আমি যে ভিডিওগুলো আপলোড করছি কোনোটা ক্লাস বাদ দেবা না। তোমরা চাইলে বারে বারে ক্লাসগুলো দেখো, রিভিশনের জন্য অঙ্ক বারে বারে দেখতে হবে, কারণ অঙ্কের একটা ধর্ম আছে যে একটা অঙ্ক একবার দেখে যে তোমরা বলবা যে আমি না অঙ্কটা করে নিতে পারবো না, অঙ্কগুলোকে বারে বারে দেখতে হয়, বারে বারে বুঝতে হয় এবং প্র্যাকটিসও করতে হয়। তো চলো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাবো। 3-এর প্রশ্নগুলো, 3-এরগুলো যা আছে সত্য বা মিথ্যা। 3-এর 1-এর প্রশ্নটা আমাদের বলেছে কোনো গাছের উচ্চতা বছরে 10% সমহারে বৃদ্ধি পায়। ঠিক আছে, একটা গাছের উচ্চতা বছরে এই যে 10% সমহারে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। তো বর্তমানে যে গাছের উচ্চতা 100 সেমি, 2 বছর পর তার উচ্চতা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, সমহার বৃদ্ধির এটা অঙ্ক, সমহারে বৃদ্ধি পায় মানে প্রতি বছর, 1 বছরে যতটা পাবে দ্বিতীয় বছরই ততটা বৃদ্ধি পায়, তাকে বলা হয় সমহার বৃদ্ধি। আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কটা আমরা করব এইভাবে। আমাদের একটা সূত্র জানতে হবে, সূত্রটা দেখো 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে। তো আমরা এখানে লিখব যে 2 বছর পর, 2 বছর পর গাছটির উচ্চতা হবে। দেখো সূত্রটা আমাদের কি, সূত্রটা হবে গাছটির যে বর্তমান উচ্চতা যেটা আছে, বর্তমান উচ্চতা ইন্টু 1 প্লাস যদি বৃদ্ধি পায়, যে সমহার বৃদ্ধি পায়, বৃদ্ধি পালে প্লাস হবে, অনেক সময় এখানে হ্রাস থাকে, হ্রাস পেলে মাইনাস দিবা। ঠিক আছে, তো বৃদ্ধি বলে যে বলে প্লাস, তারপরে এখানে হবে আমাদের এই যে কত হারে বৃদ্ধি পাচ্ছে 10% হারে, তাহলে এখানে 10%, পার্সেন্ট মানে নিচে 100, এই যে 10/100। ঠিক আছে, এই যে বৃদ্ধির হারটা এখানে থাকবে, আর পাওয়ার হোল পাওয়ারে হবে কত, হোল পাওয়ার এখানে থাকবে সময়টা, কত বছর নিয়েছে আমরা 2 বছর, তার সময়টা এখানে দেবো পাওয়ারে। মানে সূত্রটা অ্যাকচুয়ালি তোমাদের দেখবা যে সমূল চক্রবৃদ্ধির সূত্রের মতন, তোমরা যে চক্রবৃদ্ধির সুদের হারের অঙ্কগুলোতে দেখেছো সমূল চক্রবৃদ্ধি, সে সূত্রটা P × 1 + R/, ঠিক আছে, R/100 হোল টু দ্য পাওয়ার n। তো ওই রকমই সূত্রটা, এটা সমহার বৃদ্ধির সূত্রটা। দেখো বর্তমান যেটা উচ্চতা সেটা P ধরে নাও, 1 প্লাস এটা হচ্ছে আর বলতে এই যে আমরা যত হারে বৃদ্ধি পাচ্ছে, সেখানে আর বলবো না, আমি এটাকে তুলনা করছি তোমাদের সূত্রের সঙ্গে, ওই রকমই সূত্র, তো একই রকম সূত্র এটা। তাহলে এইভাবে এই সূত্র অ্যাপ্লাই করি কিন্তু আমরা পেয়ে যাব যে 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে। আচ্ছা, এখানে বলেছে 120, যদি 120 মানটা হয় তাহলে অ্যান্সার হবে আমাদের সত্য, আর 120 যদি না হয় তাহলে অ্যান্সার হবে আমাদের মিথ্যা। তো এই ছিল আমাদের সত্য মিথ্যা অঙ্কগুলো। তো চলো দেখি সরলটা করি, কত বেরোচ্ছে। বাইরে 100 আছে, এখানে একটা 0 0 কেটে দাও, এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগটা করো লসাগু 10, 10 একে 10, আর এটা 1 আছে, বাইরে পাওয়ার 2 আছে, সমান সমান। এবার আমরা
এখানে যদি সরলটা দেখায় 100 গুণিত, আচ্ছা এটা দেখো, এটা 11/10 পাবা, 11/10 যদি স্কোয়ার আছে আমি দুবার লিখে দেবো 11/10। আচ্ছা এখানে একটা শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে তো একগুলো তো দাম নাই, শুধু 11 থাকলো, 11 গুণ করে পেয়ে যাওয়া 121। তো 2 বছর পর গাছটির উচ্চতা হবে 121। একটা কী আছে, একটা আছে আমাদের সেমি, 121 সেমি হবে, 121 সেমি। কিন্তু আমাদের বলেছে 2 বছর পর গাছটির উচ্চতা হবে 120 সেমি, তো এটা তো হলো না। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কি, এটা মিথ্যা হবে। এই যে অ্যান্সারটা তোমরা লিখবা মিথ্যা, যেটা বলেছে সেটা নয়, তার জন্য অ্যান্সার মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, দেখো এটা ভেদের অঙ্ক আছে, ভেদ থেকে দিয়েছে অঙ্কটা। ওয়াই ভেরিয়েস, দেখো ভেদ বলতে এই যে ভেদ চিহ্নটা আছে না, একে আমরা সংক্ষেপে ভেরিয়েস বলি, এর আগেও বলেছি তোমাদের। তো ওয়াই ভেরিয়েস জেড এবং জেড ভেরিয়েস এক্স হলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস জেড স্কোয়ার, এটা আমাদের বলেছে হবে। যদি এটা হয়, এই দুটো থেকে এটা হলে সত্য, না হলে মিথ্যা। চলো আমরা চেক করি। তো আমরা প্রথমে কী করবো, এই যে দুটো ভেদ আছে না, এই দুটো ভেদ তুলে দিব আমরা। তাহলে এই যে আমাদের আছে ওয়াই ভেরিয়েস জেড, তো আমরা অতএব দিয়ে ওয়াই সমান সমান, দেখো ভেদ তুলে দিয়ে সমান সমান আসবে, একটা ধ্রুবক চলে আসবে, K1 নিলাম, তো K1 ধ্রুবক, আর এই যে জেডটা। আর একটা ভেদ আছে জেড ভেরিয়েস এক্স, এখানে আমরা ভেদ তুলে দিলে জেড সমান সমান K2 এক্স। আচ্ছা K1 K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, পাশে কিন্তু বলে দেবা তোমরা K1 K2 কি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এখানে দেখো আমাদের এস স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্রথমে আছে, তা আমরা কী করবো, এখান থেকে এক্সের মানটা বের করে নিই। এই যে প্রথমে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি, এর মানটা বের করার চেষ্টা করব। তো এখান থেকে এক্সের মানটা যদি বের করো এই জায়গা থেকে, তাহলে এখানে কত হবে, দেখো এটা হবে জেড বাই K2। আচ্ছা এখানে যেহেতু স্কোয়ারগুলো দেখতে পাচ্ছি, আমরা বর্গ করে নেব। তাহলে এখানে যদি বর্গ করে নিই, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান K1 স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে যদি বর্গ করি এস স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার বাই K2 স্কোয়ার। এখন আমরা কী করব, এই দুটো সমীকরণ যোগ করে নেব। যেহেতু এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, দেখো এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, ঠিক আছে। এটাকে দেখে, যেটা আমাদের অ্যান্সার দেখাতে বলে যেটা হবে কি হবে না, এটাকে দেখে কিন্তু আমরা কাজ করতে পারবো। দেখো আমাদের বাদিকে কী আছে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তার জন্য আমরা এক্সের মানটা বের করে বর্গ করেছি, আর দুটোকে যোগ করব। তো আমি যদি যোগ করি, আগে দেখো এস স্কোয়ার লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, তো আমাদের ডান দিকে যোগ করতে হবে। তো এস স্কোয়ার মানটা আছে জেড স্কোয়ার বাই K2 স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার মানটা এখানে আছে K1 স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা এখন কি করব, বা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এই ডান দিক থেকে জেড স্কোয়ার মানটা, এই যে জেড স্কোয়ার আমরা কমন নিয়ে নেব, থেকে গেল আমাদের 1/K2 স্কোয়ার, আর এখানে K1 তার স্কোয়ার। দেখো এইভাবে দাঁড়িয়ে গেল। বা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, এই যে বড়, এটা তো একটা ধ্রুবক, এই বড় ধ্রুবকটাকে আমরা এন নিয়ে নিলাম, ছোটো ধ্রুবক নিয়ে নিলাম, ঠিক আছে। এগুলো ধ্রুবক, যে কোনো বড় ধ্রুবককে একটা ছোটো ধ্রুবক ধরে নেবা, কিন্তু পাশে বলে দিতে হবে যে এন সমান সমান এটা, যেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, পাশে উল্লেখ করে দেবো। আমি তোমাদের এখানে দেখাচ্ছি না, তোমরা পাশে বলে দেবা। আর এখানে তো জেড স্কোয়ার ছিল, এটা হচ্ছে আমাদের এন, আর এই যে আমাদের জেড স্কোয়ার, পাশে এভাবে বলবা তোমরা। দেখো যে এন সমান সমান নিয়েছে কত, 1/K2 স্কোয়ার প্লাস K1 স্কোয়ার, যেটাকে ধরেছি আমরা এন। আর এখানে লিখে দেবা কি, এই যে এই মানটা কি, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এখানে ভেদ লিখবা না, এখানে শুধু লিখবা অশূন্য ধ্রুবক লিখবা। ভেদ কথা লিখবা, যখন আমরা ভেদ উঠাবো, যখন ভেদ তুলে ধ্রুবক আসবে, সেটা হবে অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে একটা বড় ধ্রুবককে ছোট ধ্রুবক নিয়েছি বলে শুধু এটা লিখবা এখানে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তা দেখো তো আমরা এখান থেকে এই যে সমান সমান ধ্রুবক আছে, এদের তুলে দিয়ে আবার ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস জেড স্কোয়ার, দেখো তো এটা কি আসলো আমাদের, দেখো তো মেলাও তো। আমাদের যেটা আছে এখানে, এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস জেড স্কোয়ার একদম মিলে গেছে। যখন মিলে গেছে, তো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম সত্য। 3 নম্বর প্রশ্নটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশস্থ কোণ হবে সূক্ষ্মকোণ। আচ্ছা এটাও খুবই ভালো প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমে কিন্তু বারে বারে এই প্রশ্নটা দেখা যায়। সবগুলোই ভালো প্রশ্ন, তো তার মধ্যে কিছু কিছু ভালো প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের উল্লেখ করে দেবো। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের।
যে অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশ কোণটা কোন কোণ হবে, সূক্ষ্মকোণ হলে সত্য আর সূক্ষ্মকোণ না হলে মিথ্যা। আমরা চেক করব। তো বৃত্তের কথা বলেছি, প্রথমে আমরা একটা বৃত্ত আমরা এঁকে নেব। আচ্ছা, তাহলে আমরা দেখো একটা বৃত্তের ছবি নিয়ে নিচ্ছি। এই যে আমাদের এই যে একটা বৃত্ত, তাহলে এখানে অর্ধবৃত্ত জিনিসটা গিয়ে দেখো আমরা ব্যাস নিয়ে নেব। এই যে ব্যাস নিয়ে নিলাম, এটা আমরা এবি নাম দিয়ে দিলাম ব্যাসের। এই যে অর্ধবৃত্ত। আমি আর একটা ছবি দেখাচ্ছি বোঝানোর জন্য, এটা আমাদের মেন ছবি। একটা বৃত্ত নিয়ে তোমাদের দেখায়। এই যে আমাদের ব্যাস, ঠিক আছে। অর্ধবৃত্ত যেটা বলবো অর্ধবৃত্ত, তাহলে এই যে অর্ধবৃত্ত মানে ব্যাস নিয়ে যে বৃত্তটা, এটাকে অর্ধবৃত্ত বলা হয়। এই ভাগটা, এই অংশটাকে বলা হয় অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্ত নিয়ে যদি কোণ হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। এই যে কোণটা অর্ধবৃত্ত কোণ, আর এর মান সবসময় হয় 90 ডিগ্রি, এটা তোমাদের বলে দিলাম। এই হচ্ছে অর্ধবৃত্ত নিয়ে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা মানে এর চেয়ে অপেক্ষা বড়, মানে এর চাই বড়, তাহলে এর চাই বড় বৃত্তাংশস্থ কোণ বলেছে, ঠিক আছে। তো বৃত্তাংশস্থ কোণ হচ্ছে এই যে দেখো, এই যে কোণটা তৈরি হয়েছে, এই যে আমাদের বৃত্তাংশস্থ নিয়ে এই জায়গাটা নিয়ে, এই যে দেখো এই জায়গাটা নিয়ে আমাদের এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এর চাই বড় চাই, তাহলে এর চাই বড় মানে দেখো এইটুকু তো আছে আমাদের বৃত্তাংশটা, তো এর চাই বড় মানে ধরো আমরা এখানে একটা বিন্দু নিয়ে নিলাম। তাহলে আমরা এই জায়গা নিয়ে নিলাম, এটা আমরা সি, এটাকে ABC নাম দিয়ে দিলাম। তাহলে এই জায়গা থেকে দেখো তো এর চাই তো বড় হয়ে গেল, বড় কথা বলেছে এখানে। এই যে অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশ, অর্ধবৃত্ত অপেক্ষা বড় মানে এর চেয়ে অর্ধবৃত্ত হচ্ছে বড় হয়ে গেল, দেখো, তাই না। তাহলে এবার আমরা তৈরি করব কি, এটা মানে বৃত্তাংশস্থ কোণটা তৈরি করব। তাহলে বৃত্তাংশস্থ কোণটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে, এখান থেকে এই যে যেমন এইভাবে দেখালাম না, তাহলে আমি এখান থেকে এভাবে দেখাতে পারবো, এই জায়গা নিয়ে আর এই জায়গা নিয়ে। এই যে দেখো এই যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর মানে এই জায়গা থেকে এই জায়গায় মিলে এ থেকে, এই দেখো বি থেকে এই জায়গায় এ থেকে হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। আর তার চেয়ে আমরা যে সিতে যে চলে আসি একটু বড় হয়ে গেছে না, বি থেকে যে সিতে গেলে, তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, যেই কোণটা এই কোণটা বলেছে সূক্ষ্মকোণ হবে কি হবে না। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সত্য, আর সূক্ষ্মকোণ যদি এই কোণটা না হয় তাহলে মিথ্যা। এই কোণের নাম আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের BDC কোণ। এই BDC কোণটাকে দেখাতে হবে কী দাঁড়াচ্ছে, ঠিক আছে, যেটা প্রশ্নে বলেছে। দেখো প্রশ্ন অনুযায়ী কিন্তু ছবি তৈরি করেছি। আচ্ছা চলো তো আমরা দেখাবো এটা সূক্ষ্মকোণ হবে কি হবে না। তো প্রথমে দেখো আমরা যদি বলি যে এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, একই বৃত্তের চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি, দেখো। তো আমাদের কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এটা, আচ্ছা কেন্দ্রের নাম আমরা ও নিয়ে নিলাম। তাহলে এই যে BOC আমাদের কেন্দ্রস্থ কোণ, তাহলে যে কেন্দ্রস্থ কোণ BOC সমান সমান 2 কেন্দ্রস্থ কোণটা এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে 2 কোণ BDC। এটা আমরা জানি, এটা আমাদের উপপাদ্য আছে ক্লাস 10-এর উপপাদ্য, যে একই বৃত্তের চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই কোণটা এই কোণে ডবল হবে, এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি, এর চেয়ে ডবল হয়, ঠিক আছে। আচ্ছা, তাই এটা আমরা রেখে দিলাম, এটা কাজে লাগবে। এবার দেখো আমাদের এই যে আছে কোণটা, কোন কোণটা, এই যে AOB, তাহলে AOB আমাদের কি, এটা হচ্ছে আমাদের সরল কোণ 180 ডিগ্রি, তাই তো। তাহলে আমি যদি বলি যে এই যে কোণটা আছে BOC কোণটা, এখানে কোণ BOC কোণটা, তাহলে লক্ষ্য করো তো এই BOC কোণটা 180 ডিগ্রির চেয়ে ছোটো আছে, কারণ 180 ডিগ্রি কোণটা যে সরল কোণ যেটা হচ্ছে AOB হচ্ছে সরল কোণ। তাহলে AOB যদি এই যে AOB সরল কোণ এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে তার চেয়ে এই কোণটা ছোটো দেখতে পাচ্ছি, সরল কোণের চেয়ে ছোটো আছে। তাহলে এই যে কোণ BOCটা ছোটো বলতে পারবো কার চেয়ে, 180 ডিগ্রির চেয়ে, সরি এই যে 180 ডিগ্রি, এটা কাটা, ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে এই যে কোণ BOC এর মানটা আছে কত, 180 ডিগ্রি চেয়ে ছোটো, মানে সরল কোণের চেয়ে ছোটো আছে এই কোণটা। এবার এর মান আমরা বের করে রেখেছি, এর মান হচ্ছে 2 কোণ BDC, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো, অতএব 2 কোণ BDC। এই যে দেখো এর মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা আমরা যেটা ছিল এই যে লেস দেন 180 ডিগ্রি, এটা বসিয়ে দিলাম। শুধু এই যে কোণ BOC এর মানটা যে বের করে রেখেছি সেটা আমরা পুট করে দিলাম।
আচ্ছা, এবার আমরা কী করবো, 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে যদি ভাগ করে দিই তো আমরা পাবো এখানে 2টা কেটে যাবে, কোণ বিডিসি। আর এদিকে দেখো, এদিকে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এই যে কোণ বিডিসি এর মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রির চেয়ে ছোটো। আর 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। ঠিক আছে, দেখো এই যে কোণটা, এই কোণটা কিন্তু পেয়ে গেলাম আমরা। কী কোণ পেয়ে গেলাম? সূক্ষ্মকোণ পেয়ে গেলাম, সূক্ষ্মকোণ, তাই না? এই যে বিডিসি কোণটা আমরা দেখাতে পারলাম যে 90 ডিগ্রির চেয়ে ছোটো। 90 ডিগ্রি কোণটা সমকোণ, আর 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে দেখো কিন্তু আমাদের যেটা বলেছিল সেটা কিন্তু সত্য বলেছে। অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশস্থ কোণটা, দেখো এই যে অর্ধবৃত্ত অপেক্ষা বড় আছে বৃত্তাংশস্থ কোণ, এই কোণটা। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশস্থ কোণ হবে সূক্ষ্মকোণ, যেটা ঠিক সত্য কোণটা, এই যেটা সূক্ষ্মকোণ আছে। তো এটা আমার অ্যান্সার কী পেলাম? এটা অ্যান্সার পেয়ে গেলাম সত্য। খুবই ভালো প্রশ্ন। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করাবো। দেখো, sec θ প্লাস tan θ এর অন্যান্য হলো sec θ মাইনাস tan θ। আচ্ছা, এর অন্যান্য যদি এটা হয়তো সত্য, না হলে মিথ্যা। আচ্ছা চলো আমরা চেক করি। দেখো তো আমরা এইভাবে করতে পারবো এটা। আমরা এখানে এই যে sec θ প্লাস tan θ, এদের আমরা কি করব, এটাকে আমরা এটাকে উল্টো করে লিখব। সে উল্টো কেন বললাম? দেখো, অন্যান্য কী জিনিসটা, অন্যান্য তোমাদের বুঝতে হবে। দেখো, তোমাদের যদি বলা হয় যে 5-এর অন্যান্য কে, 5-এর অন্যান্য কী হবে, তাহলে 5-এর অন্যান্য হয় 1/5। 5টাকে উল্টে দাও, সেটাই পাবো অন্যান্য, তাই না? যদি বলা হয় আলফার অন্যান্য কী, আলফার অন্যান্য পাবো 1/α। যার অন্যান্য জানতে চাইবে তাকে 1 করে নাও, সেটাই হবে অন্যান্য। তো এখানেও দেখো আমরা এই যে বলেছি, তো এর এই যে আমাদের চেয়েছি sec θ প্লাস tan θ, sec θ প্লাস tan θ এর অন্যান্য, তো এর অন্যান্য এই যে অন্যান্য। তাহলে কী করবো, 1 লিখবো আমরা, 1 দিয়ে লিখবো, 1 দিয়ে আমরা লিখছি 1 sec θ প্লাস tan θ। এই যে দেখো, এবার দেখো এটাকে আমরা সরল করে একটু সরল করব, দেখবো এটা আসছে কি আসছে না। আচ্ছা, সরলটা দেখো আমরা কিভাবে করছি। আমরা উভয় পক্ষকে, এই যে উভয় পক্ষ বলতে লব হরকে আমরা sec θ মাইনাস tan θ দিয়ে গুণ করছি, মানে sec θ মাইনাস tan θ। এই যে 1 আছে, তো 1-এর সঙ্গে গুণ করে এটাই হবে। আর নিচে sec θ প্লাস tan θ তো আছেই, তার সঙ্গে গুণ করছি আমরা sec θ মাইনাস tan θ। এই যে দেখো sec θ মাইনাস tan θ। ওকে, সমান সমান উপরে sec θ মাইনাস tan θ হয়ে গেল। আর নিচে দেখো তো sec θকে a ধরো আর tan θকে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তা তোমরা এখানে লিখতে পারবা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ। এই যে আমাদের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। আচ্ছা দেখো, sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ এর মানটা কিন্তু 1, আমি তোমাদের লিখে দেখাই। sec θ মাইনাস tan θ উপরে, আর যেটা বললাম sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ এর মানটা কী হয়, 1 হয়ে যায়, তাই তো? তাহলে আমাদের দাঁড়িয়ে গেলো শুধু কি sec θ মাইনাস tan θ, 1-এর তো দাম নাই। তো আমাদের যে বলেছিল দেখো, এর যে sec θ প্লাস tan θ এর অন্যান্য হলো sec θ মাইনাস tan θ। হ্যাঁ, আমাদের কিন্তু এটা এসেছে সরল করে sec θ মাইনাস tan θ। তো এটাও কিন্তু আমাদের সত্য আছে অ্যান্সারটা, তাহলে আমরা লিখে দিলাম সত্য। 5 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে 2r মিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের আয়তন হবে কি এটা? আচ্ছা, অর্ধগোলকের আয়তন সেটা আমাদের বুঝতে হবে। অর্ধগোলক জিনিসটা কি? দেখো, অর্ধগোলক হচ্ছে, দেখো গোলকের অর্ধেক। এই যে গোলক মানে আমরা জানি যে, আমরা তো এখানে দেখছি বৃত্তের মতন আঁকছি জিনিসটা, অ্যাকচুয়ালি গোলক হচ্ছে ফুটবল, গোল জিনিসটা, বল জাতীয় জিনিসগুলো, ফুটবল খেলার যে ফুটবল বা ক্রিকেট খেলার বলটা, তো ওই জাতীয় জিনিসগুলো উদাহরণ বস্তুগুলো হচ্ছে গোলক আমাদের, তাই না? তো এই যে গোলক, এই গোলকের অর্ধেকটা যদি বলি, তো এটাকে হচ্ছে আমাদের অর্ধগোলক। তো অর্ধগোলকের ছবিটা যদি আমি ভালো করে দেখাই, এইভাবে করে নিয়ে, এই যে দেখো একটা বাটির ছবি, এটা উল্টো বাটি হয়ে গেছে, আর এখানে এইভাবে করে দিতে হবে। কারণ অর্ধগোলকের যে তোলটা,
তাই না? তুমি একটা যদি কোনো গোল জিনিসকে, গোলাকার ফুটবল বা লোহার বলকে যদি কেটে দাও, তাহলে তো এইভাবে একটা বৃত্তাকার তোল আসবে নিচে থেকে। এই যে বৃত্তের তোল, এই যে নিচের তোলটা, যেটা সমতলটা আছে না, এটা কিন্তু আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তাকার। তো এখানে অর্ধগোলকের দুটো তোল আছে, একটা হচ্ছে সমতল, এই তলটা, এই যে বৃত্তাকার তলটা সমতল, আর এই তলটা হচ্ছে বক্রতল। পার্শ্বতলটা হচ্ছে আমাদের বক্রতল। তো এখানে আমাদের এরা বলেছে অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন আমাদের জানতে হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, দেখো সম্পূর্ণ গোলকের আয়তনের সূত্র কি? সম্পূর্ণ গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। যখন সেই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, গোলকের ব্যাসার্ধ আর হলে সেই গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। তার অর্ধগোলকের আয়তন কী হবে? তার অর্ধেক হবে, মানে একে যদি 2 দিয়ে ভাগ করে দাও, সেটাই হবে অর্ধগোলকের আয়তন। 2 দিয়ে ভাগ করে দেখো, এর সঙ্গে শুধু কাটাকাটি হয়ে যাবে। তাই এটা কাটাকাটি করে কত পেয়ে যাবো আমরা? এই যে 2/3, এই যে কাটাকাটি তো করে দিয়েছি, 2/3 পাই আর কিউ। তো এটাই কিন্তু আমাদের অর্ধগোলকের আয়তন, তাই না? তো অর্ধগোলকের আয়তনের সূত্র এই যে এটা, যখন ব্যাসার্ধ আর নিয়ে অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যখন ব্যাসার্ধ 2r, ঠিক আছে, এই যে 2r ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের আয়তন কি এটা হবে? না, কখনই হবে না, কারণ ব্যাসার্ধ আর হলে আয়তনটা হবে এটা, অর্ধগোলকের আয়তনটা আর হলে, কিন্তু ব্যাসার্ধ 2r বলেছে। তো ব্যাসার্ধ 2r হলে তো সেই অর্ধগোলকের আয়তন এটা কখনই হবে না। তা দেখো এটা কিন্তু অ্যান্সারটা মিথ্যা। আমরা এখানে এই যে বুঝে নিলাম যে আর ধরে অর্ধগোলকের আয়তন যদি এটা হয়, তো 2r ধরে, ব্যাসার্ধ 2r ধরে অর্ধগোলকের আয়তন তো আলাদা হবে, চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে আরের জায়গায় এখানে দেখো, আমরা যদি আয়তনটা যে এখানে তৈরি করি, ব্যাসার্ধ যদি 2r হয়, তাহলে 2/3 পাই, আরের জায়গায় বসাতে হবে আমাদের কত? আরের জায়গায় বসাতে হবে 2r, তার হোল কিউব। এটা সলভ করলে মানটা কিন্তু দেখো অন্য মান চলে আসবে, এই মানটা পাবা না। তাহলে এটা কিন্তু যেটা বলেছে এটা কিন্তু আমাদের সত্য বলেনি, মিথ্যা হবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের এটা মিথ্যা। 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটা বলেছে 2, 3, 9, 10, 9 এই যে সংখ্যাগুলো আছে, এই তথ্যের সংখ্যাগুলো, যে এই যে তথ্যের যে আছে, এই তথ্যের সংখ্যাগুরু মান 10 বলেছে, ঠিক আছে, সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মান আমরা কি জানি? তো তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে বলা হয় সংখ্যাগুরু মান। তো এখানে যে সংখ্যাগুরু মান 10 আছে, 10 সংখ্যাটা কি বেশিবার আছে? তো 10 সংখ্যাটা দেখো আমরা 2 বার দেখতে পাচ্ছি। তো তারপর দেখো 9, দেখো 9 একবার আছে, এখানে আরেকটা আছে 2 বার, 3 বার, 9 কিন্তু 3 বার আছে। তো যদি আমরা বলি যে এই সংখ্যাগুলোর সংখ্যাগুরু মান 9 পাচ্ছি, 10 নয়, কারণ 9টা বেশিবার আছে, তা আমাদের এখানে 10 বলেছে, সংখ্যাগুরু মান 10, তাহলে এটা কিন্তু সত্য বলেনি, তাহলে অ্যান্সারটা মিথ্যা হবে, এটা অ্যান্সার মিথ্যা। এরপরে আমরা চলে যাব, আমরা 4 নম্বর প্রশ্ন বললাম, এসিকিউ প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন। চলে আসলাম 2 মার্কের প্রশ্নগুলো, দেখো তো 2 মার্কের প্রশ্ন, এই যে 4-এর যে 1-এর প্রশ্নটা আমরা করাবো। দেখো প্রশ্নটা বলছে 6 মাস অন্তর দেয় সুদের ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে পি টাকার n বছর পর সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের এখানে যে 6 মাস অন্তর দেয়, ঠিক আছে, এইভাবে আমাদের পর্বটা বলেছে 6 মাস অন্তর। তাহলে এই ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটা, সেটা আমাদের কিন্তু জানতে হবে ভালো করে। তাহলে দেখো এই যে n বছর পর সমূল চক্রবৃদ্ধি যেটা বের করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধি সূত্রটা বের করব, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির সূত্র যেটা আমরা জানি, পি হচ্ছে আসল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এখানে 100-র সঙ্গে গুণ হবে, কত গুণ হবে 100-র সঙ্গে? দেখো এই যে দেখো 6 মাস মানে 12কে 6 মাস বলেছে অন্তত, তা 6 দিয়ে ভাগ করে দাও। এই যে 6 মাস, কিন্তু 3 মাস বলতো, তো 12কে 3 দিয়ে ভাগ করব। তা 6 দিয়ে ভাগ করলে 6 দিয়ে 12 2, তাহলে এই যে 2 পেলা না, এই 2 দিয়ে কিন্তু এখানে গুণ হবে 2 × 100, মনে রাখবা। যখনই আমাদের অন্তরে বলবে, তাই না, 6 মাস অন্তর বা 3 মাস অন্তর, তখন যত মাস বলবে সেটা দিয়ে 12কে ভাগ করে যে সংখ্যাটা পাবা, যে 2 বা 3 যা পাবা, এখানে 2 পেয়েছি, তাহলে সেই 2 দিয়ে এখানে 100-র সঙ্গে 2 গুণ হবে, আর এই যে এখানে পাওয়ার n হয়, তো এখানেও n-এর সঙ্গে 2 গুণ হবে, আচ্ছা 2 × n।
2টা এখানে গুণ হবে আর 2টা এখানে গুণ হবে, এই 2টা যেটা আমরা 12কে 6 দিয়ে ভাগ করে পেলাম। ওকে, এটাই হচ্ছে আমাদের সমন চক্রবর্তী সূত্র। কখন? যখন হবে আমাদের 6 মাস অন্তর, তখন এই সূত্রটা। এবার আমরা এখানে মান তো এখানে নাই, আমাদের সমন চক্রবর্তী বের করতে বলেছে, জাস্ট সাজিয়ে নাও। যদি সাজিয়ে নিই তাই আমরা পাবো p × 1 প্লাস এটা হবে r/200 হয়ে যাবে এটা, আর পাওয়ারের 2n। এটাই আমাদের সমন চক্রবর্তীর সূত্র n বছর পর। ঠিক আছে, অ্যান্সার আমাদের এটা। আচ্ছা, আমরা চলে যাব 4-এর 2 নম্বর প্রশ্নে। তো 4-এর 2 নম্বর প্রশ্নটা এখানে বলে যে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত দেওয়া আছে 3:2। মোট লাভের যত টাকা লাভ হয়েছিল, লাভ তো দেওয়া নেই, লাভটাকে আমরা x টাকা ধরে নিব। তো মোট লাভের 5% দান করার পর, মানে দান করেছিল 5%, দান করার পর এর যে লাভটা, ঠিক আছে, 8,550 টাকা বলেছে, এর লাভ যদি এত টাকা পাই, এত টাকা দিয়ে পেলে সমগ্র লাভ আমাদের চেয়েছে, মোট লাভটা কত। তাহলে মোট লাভটা আমরা কি ধরে নিব? x টাকা ধরে নেব মোট লাভটাকে। তাহলে আমরা ধরি, এটা হচ্ছে আমাদের 4-এর 2 নম্বরটা, ধরি মোট লাভ, যেটা সমগ্র লাভ যেটাকে বলা হয় মোট লাভ। মোট লাভ হচ্ছে x টাকা। আচ্ছা, আমাদের দেখো দান করেছে কত, দান করেছে x এর 5%, x × 5/100। তাহলে এটা পেয়ে যাবা কাটাকাটি করে, এই যে 5 দিয়ে দাও 0, মানে x/20। এই যে এত টাকা কিন্তু দান করেছে। এবার দান করার পর অবশিষ্ট আমরা কি লাভটা বের করব। তো দান করার পর অবশিষ্ট লাভ, তো অবশিষ্ট লাভ আমরা লিখে দিচ্ছি, অবশিষ্ট লাভ ছিল x টাকা, তার মধ্যে x/20 টাকা এটা দান করে নিচ্ছে, তার থেকে গেল দেখো এটা আমাদের 20x ভগ্নাংশে যোগ করে নিয়ে যেতে হবে, আর এখানে এক্সটা নেমে যাবে। তো এটা বিয়োগ করে দেখো 20x থেকে x বিয়োগ করে পেয়ে যাবে 19x/20। তো এই হলো আমাদের দান করার পর অবশিষ্ট লাভ। এবার এই লাভ থেকে এর লাভ কত, সেই লাভটা বের করবো, যে লাভটা আবার দেওয়া আছে। তো আমরা আগে এখন এর লাভটা বের করবো। ঠিক আছে, এ ও বি এর মূলধন অনুপাত দেওয়া আছে। তাহলে দেখো আমাদের যেটা বলেছে এখানে, আমি আবার লিখি a/b, মানে এ বি এর মূলধন অনুপাত কত বলেছে দেখো প্রশ্নে, 3:2। এই যে, তাহলে a/b আছে 3:2। তাহলে এর লাভ যদি বলি, এর লাভ কত, এর লাভ, তাহলে এর লাভ যে পেল, তাহলে এর লাভ এ হচ্ছে 3, বি হচ্ছে 2। তাহলে এখানে এর লাভ বলতে 3 আনুপাতিক যোগটা 5, আর গুণ করতে হবে যেটা অবশিষ্ট লাভ ছিল। ঠিক আছে, এই লাভ থেকেই তো ভাগ করবে দুজনে, তাহলে অবশিষ্ট লাভটা যে গুণ হয়ে যাবে এইভাবে আমাদের। এটাই হলো আমাদের এর লাভ। আর এর লাভটা আবার প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নে কত বলেছে, 8,550 টাকা। তাহলে এটা সমানই হচ্ছে 8,550 টাকা, সমান 8,550 টাকা। তাহলে এখান থেকে সরল করে আমরা x এর মানটা পেয়ে যাবো। x এর মান পেয়ে গেলেই সমগ্র লাভ আমাদের বেরিয়ে আসবে। দেখো কাটাকাটি করি, 3 দিয়ে কাটাকাটি করি আমরা। 3 2 6, 2 চলে আসলো 25, 3 8 24, 1 চলে আসলো 15, 3 5 15, 0। আচ্ছা, আমরা 19 দিয়ে কাটাকাটি করি। দেখো 19 দিয়ে 28 আছে, 19 একে 19, তা বাঁচলো কত, 9 বাঁচলো। তো এখানে যে 9 বাঁচে তাহলে এটা 95। দেখো 19 পাচ্ছে 95, ঠিক আছে, 19কে 5 দিয়ে গুণ করো, 95 পেয়ে যাবা। 9 5 45, ঠিক আছে, 5 9 45, 4 9 95 পাবা। তাহলে 19 পাচ্ছে 95, আর 0টা বসে গেল। ঠিক আছে, এই যে 19 দিয়ে কাটাকাটি মানে ভাগ, তোমরা 19 দিয়ে ভাগ করে নিবা, দেখবা 150 পাবা। আচ্ছা, এবার আর তো কাটাকাটি যাচ্ছে না, এখন আমরা কি করব, তাহলে আমরা যদি বলি তাহলে আমাদের উপরে x বেঁচেছে, আর নিচে 20 আর 5 যদি গুণ করি, এটা হবে আমাদের 100, আর ডান দিকে রইল 150। এটা বর্জন করে নাও। তা দেখো x সমান দেখো 150, আর এখানে 100 দিয়ে গুণ করো মানে দুটো শূন্য বেড়ে যাবে শুধু, তাই তো। তাহলে এখানে দুটো শূন্য বেড়ে যাবে, এভাবে যদি গুণ হয় 150 × 100, জাস্ট 100 যে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দেবা। তাহলে এই হলো আমাদের গুণফলটা, 150 আর 100 গুণ। তাহলে x এর মান পেয়ে গেলাম কত, এই যে 1 লক্ষ, এটাকে বলা হয় আমাদের 1,05,000 টাকা। একক দশক শতক হাজার অযুত,
এটা বলবো আমরা 15,000 টাকা, 1 লক্ষ না, 15,000 টাকা আছে। তাহলে 15,000 টাকা ছিল সমগ্র লাভ, মোট যেটা লাভ আমাদের অ্যান্সারটা। তো অ্যান্সার পেয়ে গেলাম আমরা 15,000। এখানে যে সমগ্র লাভ আমাদের জানতে চেয়েছিল, তাহলে সমগ্র লাভ আমরা কত পেয়ে গেলাম? 15,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। আমাদের দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। তাহলে এর যে মানটা বের করতে বলেছে, খুবই সহজ প্রশ্ন। চলো আমরা করে নিব। দেখো আমরা কি করব, আমরা প্রথমে এই যেটাকে ভাঙাবো। কত আছে আমাদের? আমাদের আছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা সমস্যা আমরা করতে পারবো 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এই যে 8 ছিল, 4 2 8, আবার এটা ফিরে আসবে। এভাবে করে আমরা ভেঙে নেব। ভেঙে নেওয়ার কারণ হচ্ছে দেখো যে 4xy মানে 4ab, এটা ab ধরলে পরে 4ab সূত্র আছে। আর 2 ইন্টু এটা ab ধরলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও একটা সূত্র আছে। এই দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করবো, 4ab সূত্র আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। চলো দেখো সূত্রগুলো দেখো। তাহলে 4ab যে সূত্রটা, সেই সূত্রটা হবে এভাবে। আচ্ছা, দুজন আছে, বড় বন্ধনী দিয়ে দিলাম। তাহলে 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। সরি, এখন এ পিতে দিব না, এখানে এক্স প্লাস ওয়াই দেবো। তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই লিখে দিই। এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এই হচ্ছে 4ab সূত্র। আর ইন্টু এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস একই রকম সূত্রটা, শুধু এখানে দেখো 4ab ক্ষেত্রে এখানে মাইনাস হবে, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার একইভাবে হবে। দেখো এই জায়গাটাই হবে, এখানে শুধু মধ্যে চেঞ্জ। 4ab ক্ষেত্রে এখানে মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে প্লাস। ঠিক আছে, এই যে 4ab সূত্রটাকে বলা হয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে বলা হয় দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু আগের ক্লাসে তোমরা যখন 7 8-এ পড়ছিলা খুবই কার্যকরী সূত্রগুলো ছিল, আর তোমাদের এখনও লাগবে কাজে। সূত্র সবসময় কাজে লাগে, এই জন্য সূত্র তো একদম তোমাদের মুখস্থ রাখা দরকার অঙ্ক জানতে গেলে। আচ্ছা, তো চলো আমরা এখন কি করব। আমাদের দেখো এখানে প্রশ্নে এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে। এই যে মানগুলো দেওয়া আছে, তো মানগুলো আমরা বসিয়ে দেবো। এই এক্স প্লাস, তো এক্স প্লাস ওয়াই আছে √6, তো তার হোল স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই √5 তার হোল স্কোয়ার। একইভাবে এখানে বসাবো √6 তার হোল স্কোয়ার, √5 তার হোল স্কোয়ার সমান সমান। আচ্ছা, এটা দেখো √6-এর স্কোয়ার মানে 6, স্কোয়ার যেন রুটটা উঠে যায়, 6টা রয়ে যাবে। আর √5-এর স্কোয়ার বলতে 5। একইভাবে 6 + 5 সমান সমান, একটু বড়। তাহলে এখানে দেখো এটা আমরা যোগ করে এটা 1 পেয়ে যাবো, এটা যোগ করে আমরা 11 পেয়ে যাবো। তাহলে গুণ করে হয়ে যাবে 11। তাহলে 11 আমাদের অ্যান্সার। এই যে মান বের করতে বলেছিল, এর মান কত পেয়ে গেলাম? 11। 4 নম্বর প্রশ্নটা। তো 4 নম্বর প্রশ্নটা আমাদের বলছে, এটা ভেদ থেকে দিয়েছে 2a² + b² ভেরিয়াস ab হলে প্রমাণ করো যে a² + 2b² ভেরিয়াস ab। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তো আমরা কী করব, আমরা যে প্রথম যে ভেদটা দেওয়া আছে সেই ভেদটাকে আমরা সরল করব। সেখান থেকে দেখো আমরা ভেদ তুলে দেব। তাহলে আমাদের দেওয়া আছে কি, এখানে আমাদের দেওয়া আছে 2a² + b² ভেরিয়াস ab আছে। যদি আমরা ভেদ তুলে দিই তা আমরা পাবো 2a² + b² সমান সমান k ইন্টু ab। ভেদকে যদি উঠানো হয় তাহলে সমান সমান একটা ধ্রুবক চলে আসবে। আচ্ছা, এখন আমরা করব কি, আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে আসি। আমরা এখানে লিখলাম দেখো 2a², এটাকে আগে লিখি মাইনাস, এটা আমরা করব kb ইন্টু a, এইভাবে সাজালাম, এটাকে বাঁ দিকে নিয়ে এসে, আর প্লাস b² = 0। দেখো সবকে বাঁ দিকে নিয়ে সাজিয়ে নিলাম। মানে আমরা কীভাবে রাখলাম বলো তো, এই যে a দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। এই যে a² a আছে, এটা ধ্রুবক, ঠিক আছে, এটাকে ধরে নিলাম। আচ্ছা, মানে এই জিনিসগুলো দেখো a দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম।
তো এই দিয়ে যদি দ্বিঘাত সমীকরণ হয়, তা দ্বিঘাত সমীকরণে যে সিধুর আচার্যের সূত্রটা আছে দেখো, এ সমান সমান, এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ এভাবে হয়, এটা আমাদের স্কোয়ার আছে, তাহলে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। এইভাবে দ্বিঘাত সমীকরণ হলে এক্সের যে মান পাওয়া যায় সিধুর আচার্যের সূত্রের মাধ্যমে। তো সিধুর আচার্যের সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে, দেখো আমি লিখে দেখাচ্ছি এখানে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সি আছে, আর নিচে 2a, এই যে এক্সের মান দুটো সিধুর আচার্যের সূত্র অনুসারে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে ষোলোটাকে আমরা এ ধরলাম, তাহলে এখানে মাইনাস বি, এখানে হবে আমাদের এই যে মাইনাস, আর বিটা হচ্ছে মাইনাস কে বি, এই যে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে বি স্কোয়ার বলতে এটা হবে মাইনাস কে বি তার স্কোয়ার, আর এখানে আছে কি মাইনাস, এই যে মাইনাস 4ac, তাহলে মাইনাস 4a, এ বলতে 2, আর সি বলতে বি স্কোয়ার। দেখো সূত্রটা, আর নিচে হবে আমাদের এই যে 2a, এ হচ্ছে 2, এই যে, তাহলে এখানে আমরা দেখো এর মানটা কীরকম দাঁড়াচ্ছে। এর মানটা দাঁড়াচ্ছে এখানে, এটাতে আমাদের প্লাস হবে মাইনাস মাইনাসে, তাহলে এটা কে বি প্লাস মাইনাস, আর এখানে আমরা দেখো এই যে দেখো এখানে আমরা পাবো কে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার, আর নিচে হচ্ছে 4। তাহলে দেখো লক্ষ্য করো এখানে এ সমান সমান উপরে কে বি প্লাস মাইনাস, আর দেখো তো এই যে রুট ওভার মধ্যে বি স্কোয়ার কমন যাবে, তাহলে বি স্কোয়ার কমন নিয়ে বি বের করতে পারবো। যদি বি স্কোয়ার কমন যাচ্ছে, তা রুট ওভার থেকে বি স্কোয়ার যদি বের করতে চাও, তাহলে একটা বি বের হবে, তার ভিতরে রয়ে যাবে কে স্কোয়ার মাইনাস 8 রয়ে যাবে এটা, আর এখানে 4 তো আছে। আচ্ছা, আমরা এখন কী করবো দেখো, এ সমান সমান এখানেও বি, তাহলে আমরা বিটাকে না কমন নিলাম, তাহলে বিটা কমন নিয়ে আমরা রেখে দিলাম কে প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 8, আর নিচে 4। এই যে দেখো, তাহলে এবার তোমরা লক্ষ্য করো, এই যে দেখো এই জায়গাটা কিন্তু দেখো কে আছে 8 4, এরা কি কেটা তো ধ্রুবক। এই যে তোমাদের এখানে যে বলি প্রথমে যে আমরা পেয়েছিলাম ভেদ তুলে দিয়ে সমান সমান কে, তো কে এর পরিচয় কি, কে তোমরা পাশে বলে দেবা, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার বলি কে হবে কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটাকে তো পাশে বলে দিতে হয়। তাহলে কে যদি ধ্রুবক হয়, তাহলে এই পুরো মানটা ধ্রুবক একটা, এই তাহলে পুরো এই যে ধ্রুবকটাকে, বড় ধ্রুবকটাকে আমরা ছোট একটা ধ্রুবক ধরে নিলাম, যেটাকে আমরা এন ধরে নিলাম, এই যে এন বি। দেখো তাহলে এ এর মান কত পেয়ে গেলাম, এন বি, ঠিক আছে, যেখানে এন সমান সমান এই যে বলে দেবো এন এর মান কি, এন এর মান হচ্ছে কে প্লাস মাইনাস ওটা আবার কে স্কোয়ার মাইনাস 8, নিচে হচ্ছে 4। এটা পাশে বলে দেবো অশূন্য ধ্রুবক, এখানে ভেদ বলবো না, অশূন্য ধ্রুবক বলবা। অশূন্য বলতে শূন্য ছাড়া, শূন্য নয়, শূন্য হলে তো কোনো মানই থাকবে না, তার জন্য বলা হয় অশূন্য, শূন্য ছাড়া। আচ্ছা, তাহলে এর মান বের করে নিয়েছি, এই মানটা আমরা কাজে লাগাবো প্রমাণের ক্ষেত্রে। চলো আমরা দেখি তো প্রমাণটা কী আছে। আমাদের যে প্রমাণ করতে বলেছিল ভেদ প্রমাণটা, দেখো লক্ষ্য করো, এই যে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ভেরিয়েস এবি, এটা প্রমাণ করতে বলেছে না। তো এই প্রমাণটাকে দেখে আমরা কী করব, আমরা এর নিচে এবিকে নামাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই এবি, এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো দেখো আমরা ওটাই করছি, আমরা এখন লিখব, আমরা শুরু করছি এখন দিয়ে। এখন আমরা লিখব, যে আমাদের কী ছিল, আমাদের ছিল এই যে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর বাই ডান দিকে যেটা ছিল আমাদের, ডান দিকে কে ছিল, এই যে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, ডান দিকে আছে এবিটা আমরা নিচে দেবো, বাই করে নেব। তাহলে আমরা এখানে এই যে বাই এবি, ঠিক আছে, এই যে এটাকে নিয়ে আমরা কাজ করব, এটাকে নিয়ে দেখাবো, প্রমাণটা কিন্তু চলে আসবে আমাদের। তো দেখো তো এটা সমান সমান কী পাবো, আমরা দেখো এর মানটা যে বের করে রেখেছি, তাহলে এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো, তাহলে এর জায়গায় বসাবো এন বি তার হোল স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর নিচে এ জায়গায় মান বসাবো, তাহলে এ হচ্ছে এন বি ইন্টু বি, এখানে এন স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর নিচে এন বি স্কোয়ার, বি গুণ করে বি স্কোয়ার। আচ্ছা, উপর থেকে দেখো বি স্কোয়ার কমন যাবে, তাহলে এন স্কোয়ার প্লাস 2
আর নিচে বি স্কোয়ার কেটে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল এন স্কোয়ার প্লাস 2। এটা তো আমাদের একটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমরা কি একটা ছোট ধ্রুবক ধরে নিলাম। আচ্ছা, বাঁদিকে কিন্তু আমাদের ছিল এই যে বাম পক্ষটা এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই এ বি, এটা ছিল। তা দেখো এটাই সমান পেলাম, আমরা এম পেয়ে গেলাম। তো এটা সমান যদি এম হয় তো আমরা বর্গগুণ করে নিচ্ছি। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান এম ইন্টু এ বি। দেখো বর্গগুণ করে নিয়েছি। এবার দেখো এই যে এটাতে ধ্রুবক, তাহলে আমরা সমান ধ্রুবক তুলে দিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ভেরিয়েস এ বি। দেখো প্রমাণটা কিন্তু চলে এসেছে, এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ভেরিয়েস এ বি, এটাই দেখাতে বলেছিল। তা আমরা লিখে দেবো এই যে প্রমাণিত। খুবই ভালো অঙ্ক। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা কী বলছে। 5-এর প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও আর এ বি এসি সমান কোণ বিওসি 140 ডিগ্রি হলে কোণ এবিসি এর মানটা বের করতে বলেছে। চলো প্রথমে আমরা কী করব, আমাদের যে ত্রিভুজ এবিসি বলেছে, আমরা একটা ত্রিভুজ এবিসি এর ছবি আঁকবো। আচ্ছা, ত্রিভুজ এবিসি দেখো, আচ্ছা এ বি সি, এবিসি আমাদের ত্রিভুজ। আর পরিকেন্দ্র বলেছে, দেখো পরিকেন্দ্র জিনিসটা কি, তো এই ত্রিভুজকে শীর্ষবিন্দুগুলোকে নিয়ে যে একটা বৃত্ত তৈরি হবে, এইভাবে বৃত্তটা। এই যে দেখো, মানে পরিকেন্দ্র বলতে পরিবৃত্ত, এটা পরিবৃত্ত তৈরি হলো শীর্ষ কেন্দ্রগুলোকে নিয়ে, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে টাচ করে যে বৃত্তটা তৈরি হবে তাকে বলা হয় পরিবৃত্ত। আর পরিবৃত্তের মধ্যে থাকে পরিকেন্দ্র, যেটা আমরা নাম দিয়ে দেবো ও। এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসির পরিকেন্দ্র। তার পরিবৃত্ত তৈরি করে পরিকেন্দ্র তৈরি করলাম। আর এখানে এ বি আর এসি, এই যে এ বি আর এসি দুটো বাহু সমান, তা দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হবে। এই কোণটা এটা যদি এক্স হয়, তাহলে এই কোণটা হবে আমাদের এক্স। এবার বলেছি বিওসি 140 ডিগ্রি, বিওসি, তাহলে এই যে বি ও সি এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এই কোণটা আমাদের বলেছে 140 ডিগ্রি। তাহলে আমাদের এই যে কোণ এবিসি, এই কোণের মানটা বের করতে বলেছে, মানে এক্সের মানটা পেয়ে গেলেই কোণ এবিসি পেয়ে যাব। দেখো আমাদের যে বিওসি, আমরা যদি বলি যে বৃত্তটা আছে, তাহলে যে বিসি চাপের উপর অবস্থিত যে কেন্দ্রস্থ কোণটা বিওসি, আচ্ছা ওটা এখানে দিয়ে, এটা কেটে গেছে। এই যে বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বিএসি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তা আমরা কি জানি, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই যদি 140 ডিগ্রি হয়, তাই 140 ডিগ্রি অর্ধেক হবে বিএসি কোণটা, এটাই হবে আমাদের 70 ডিগ্রি, তাই তো। তা দেখো আমরা বিএসি কোণটা পেয়ে গেলাম। এবার এই যে এবিসি ত্রিভুজের একটি কোণ জানা আছে, আর এই দুটি সমান কোণ আছে। তাহলে আমরা ত্রিভুজের 3টি কোণের যোগ বলে 180 ডিগ্রি জানি। তাহলে এক্স ডিগ্রি যোগ এক্স ডিগ্রি, দেখো এই কোণটা ত্রিভুজের কোণ, এবিসি ত্রিভুজের এক্স ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, 70 ডিগ্রি মিলে আমাদের কত 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মান পেয়ে যাবো, এক্সের মান পেয়ে গেলে কোণ এবিসি পেয়ে যাবো, অ্যান্সার হয়ে যাবে। চলো সমাধান করি। 2x ডিগ্রি, আচ্ছা এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, এদিকে যদি বিয়োগ করে নাও তো এটা পেয়ে যাবা 110 ডিগ্রি, এটা কাটাকাটি করে নাও, পেয়ে গেল 55 ডিগ্রি। দেখো এক্সের মানটা আমরা ধরেছিলাম এবিসি কোণ, তাহলে কোণ এবিসি যেটা বের করতে বলেছে, কোণ এবিসি আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা, আমাদের একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমরা খাতায় তৈরি করি। একটু বড় করে আমাদের এখানে যে ছবিটা আছে, আমি এখানে তোমাদের খাতায় দেখাচ্ছি, দেখো একটু বড় করে দেখাই, একটু বুঝতে পারবে তোমরা, কারণ জ্যামিতির অঙ্কে ছবিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ছবিটা ভালো করে বুঝতে হবে প্রশ্ন থেকে। ছবি দেওয়া আছে, এখানে ছবি তৈরি করতে হচ্ছে না। আর দেখো আগের ওটাতে ছবি ছিল না, তো প্রশ্ন থেকে কিন্তু ছবি তৈরি করেছিলাম। আচ্ছা এখানে ছবি দেওয়া আছে বলে আমাদের একটু সুবিধে, আর ছবি তৈরি করতে হলো না। তো এইভাবেই আমরা তৈরি করে নেব যেভাবে আছে। তো এখানে দেখো আমাদের এবিটা ব্যাস আছে, দেখতে পাচ্ছি ব্যাস মানে এই যে এবি, ব্যাস বলতে কেন্দ্র হয়ে যাবে, এই যে কেন্দ্র ও বিন্দু। আর আমাদের দেখো এভাবে একটা জে আছে, এখানে যেটার নাম সি দিয়েছে, এখানে সি, এখানে ই যোগ করেছে, এদিকে বিসি যোগ করেছে, বিসি।
আর এইদিকে হ্যাঁ 5 এভাবে যোগ করেছে। আর এক্স ডিগ্রি যে কোণটা বের করতে বলেছে, দেখো এক্সের মান, এক্স মানে যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় আছে, দেখো এটা হচ্ছে এক্সের, এই এক্সের মান কিন্তু বের করতে বলেছে, যেখানে দুটো কোণের মান দেওয়া আছে প্রশ্নে। কোণ বিসিই, চলো আমরা খুঁজি বিসিই কোণটা। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, আমরা তৈরি করে নিই। ছবিতে আমাদের এসি যুক্ত করা আছে, এসি, আর এইদিকে আমাদের যে বিই যুক্ত করা আছে, মানে বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এই যে আমাদের বিই, মানে এ বি ই সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে এখানে। হ্যাঁ, তো দুটো কোণ যে আছে দেখো বিসিই, বিসিই মানে এই কোণটা কিন্তু 20 ডিগ্রি বলেছে প্রশ্নে। আর দেওয়া আছে আরেকটা কোণ সিএই, সিএই মানে এই কোণটা আছে আমাদের কত 25 ডিগ্রি। এই যে দেখো এই দুটো কোণ দেওয়া আছে, আর চেয়েছে আমাদের এর মানটা, এই কোণের মানটা, এক্সের মানটা বের করতে হবে। তো চলো আমরা সহজে কিন্তু মানটা বের করে নিতে পারবো। তো প্রথমে তো দেখো এই যে ব্যাস নিয়ে যে কোণটা তৈরি হয়েছে এসিবি, তাহলে এসিবি কোণটা আমি এখানে দেখাচ্ছি, এই যে এসিবি এর মান কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা আমাদের কত 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি, তাই না? আমরা এই যে এই কোণটা এসিবি কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে দেখো তো, তাহলে আমরা এখন এসিই কোণটা পেয়ে যাবো, এদিকে 90 ডিগ্রি, এদিকে 20 ডিগ্রি যোগ করে এসিই। তা আমরা এখন কোণ এসিই এই কোণটা বের করে নিই 90 ডিগ্রি। সরি নিচের দিকে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না, অনেক সময় নিচের দিকে হয়ে যায়, তাই না? তো যাই হোক, একটু আমাকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো এসিই কোণটা মানে এসিই মানে 90 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করি হবে এসিই। তাহলে এসি 90 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি আছে, তাহলে যোগ করে আমরা পেয়ে যাবো কত, এটা পেয়ে যাবো 110 ডিগ্রি। আচ্ছা এসিই পেয়ে গেলাম। এবার দেখো এক্সের মানটা পাবো কী করে, লক্ষ্য করো, এই যে এসিই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের দুটি কোণ কিন্তু পেয়ে গেছি। এই দেখো এসিই কোণটা আর এই যে কোণটা, এই যে সিএই, এই দুটো কোণ জানা গেছে। তা 3 নম্বর কোণটা তো পেয়ে যাবো ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে আমাদের যে এক্সের মানটা হবে, এই মানটা এক্স যেটা হবে, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে 180 ডিগ্রি থেকে, এই যে ত্রিভুজের দুটি কোণ জানা আছে, তা 3 নম্বর কোণটা পাবো যে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে সেই দুটো কোণের যোগফলটা বাদ দিয়ে দেবো 180 ডিগ্রি থেকে। মানে এই যে একটা আছে পেলাম 110 ডিগ্রি আর প্লাস, আর একটা ছিল আমাদের 25 ডিগ্রি। এই যে দেখো এটা সরল করি কিন্তু এক্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মাইনাস, এবার এতে যোগফলটা দেখো, এটা যে যোগ করে এটা যোগ করে পেয়ে যাবা 135 ডিগ্রি। এক্স সমান সমান এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে কত পেয়ে যাবা 45 ডিগ্রি। তো এক্সের মান 45 ডিগ্রি, যেটা আমাদের বের করতে বলেছিল এখানে। তাহলে আমি কোথায় লিখে দেখাচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এই মানটা আমরা পেলাম 45 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা 90 ডিগ্রি আর এডি লম্ব বিসি আর এবি বাহু 6 সেমি ও বিডি বাহু 4 সেমি হলে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। আর এখানে সমকোণ ত্রিভুজের কথা বলেছে। তো চলো আমরা ছবিটা আঁকি, সমকোণ ত্রিভুজের ছবিটা। তো সমকোণ ত্রিভুজের ছবিটা আমরা এঁকে নিব। দেখো আমাদের যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি, তো নিচে দিকে নিয়ে আসি। ইয়াস, এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের নাম, আচ্ছা এ কোণ 90 ডিগ্রি যখন বলেছি, এই কোণটাতে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটার নাম কিন্তু এ হবে। তাহলে আমরা এ বি সি এভাবে নামটা দিতে হবে। তাহলে আমরা যদি নামটা দিয়ে দিই, তাহলে এ বিটা আমরা এইদিকে নাম দিয়ে দিচ্ছি এ বি সি। সে নাম আমরা ইচ্ছা মতো দিতে পারবো, কিন্তু এ কোণ যখন 90 ডিগ্রি, এটা কিন্তু এখানে নাম দিতে হবে। এবার বিসি তোমরা যেখানে দিতে পারো, কোনো অসুবিধা নাই। তারপরে বলেছে দেখো এডি লম্ব বিসি, মানে এডি এখান থেকে এডিটা লম্ব আছে বিসির পর, তাহলে এই কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি। এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে বড় একটা সমকোণী ত্রিভুজ এবং এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। আচ্ছা এবার বাহুগুলো, এ বি আছে আমাদের 6 সেমি আর বিডিটা এই যে এই বিডি বাহুটা আছে আমাদের 4 সেমি। তাহলে বিসি বাহু, এই যে বিসি অতিভুজটা আছে বড় ত্রিভুজ এবিসির অতিভুজটা আমাদের বের করতে বলেছে। তা দেখো আমরা পেয়ে যাবো অতিভুজের মানটা খুব সহজে।
আচ্ছা, তো লক্ষ্য করো আমরা এই যে বড় ত্রিভুজটা আছে না, এই যে ত্রিভুজ ABC, আর একটা ছোটো ত্রিভুজ আছে ও ত্রিভুজ, এটা আমরা ABD বলি, ABD, এই দুটো ত্রিভুজকে আমরা, একটা বড় ত্রিভুজটা এবং ছোটো ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমরা সদস্যকোণী ত্রিভুজ দেখাবো। তা সদস্যকোণী ত্রিভুজ দেখাতে গেলে দুটো শর্ত সমান দেখাতে হবে। তো দেখো আমরা পেয়ে যাব যে এই যে কোণটা, এই যে ত্রিভুজ ABC এর যে কোণটা আছে 90 ডিগ্রি আছে, কোন কোণটা, যে BAC, এই যে BAC এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে। আর ছোটো ত্রিভুজটা আছে যে ABD, তাহলে ABD ত্রিভুজের এই কোণটা মানে ADB কোণটা, কোণ ADB এই কোণটাও তো 90 ডিগ্রি। তাহলে দুটোই যখন 90 ডিগ্রি, তাহলে দেখো আমরা সমান বলতে পারবো কোণ BAC সমান সমান কোণ ADB, যেহেতু এর মান 90 ডিগ্রি। একটা শর্ত হয়ে গেছে। আর একটা শর্ত দেখাতে হবে সদস্যকোণী ত্রিভুজ দেখাতে গেলে। আরেকটা শর্ত বলতে দেখো তো, এই যে দুটো ত্রিভুজের ত্রিভুজ ABCর কোণটা B কোণটা দেখতে পাচ্ছি, আর ত্রিভুজ ABD ত্রিভুজেরও কিন্তু B কোণ, একই কোণ। তাহলে আমরা এখানে দেখো B কোণ সমান সমান B কোণ পেয়ে যাচ্ছি, একটা সাধারণ কোণ পেয়ে যাচ্ছি। তাহলে দুটো শর্ত সমান দেখাতে পারলাম দুটো ত্রিভুজ থেকে। তাহলে এখন আমরা অতএব এই যে ত্রিভুজ ABC সদৃশ্য হয়ে যাবে। ত্রিভুজ ABC সদৃশ্য চিহ্নটা এভাবে দিতে পারে, যে সদৃশ্য ত্রিভুজ, আচ্ছা এখানে ত্রিভুজ চিহ্নটা আমাদের একটু ছুটে গেছে, হ্যাঁ, ত্রিভুজ ABD, এই যে দেখো দুটো ত্রিভুজ সদৃশ্য। তাহলে যখন সদৃশ্য হয়ে যাবে, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে অনুরূপ বাহু দেখো তো আমরা নিব, এই যে দেখো কীভাবে নিচ্ছি, এই যে AB, এই যে ভূমি, এটা হচ্ছে অতিভুজ ধরে নিলাম। তাহলে ভূমি বাই অতিভুজ করছি আমরা, AB, দেখো সরি দেখা যাচ্ছে না, তোমাদের একটা দেখাতে হবে। আচ্ছা এখানে দেখাই, আমি এখানে দেখা, এই জায়গায় দেখাচ্ছে তোমাদের, ছবিটা আমাদের খুবই দরকার, ছবিটা নিয়ে সব কাজ হবে। আমরা দেখাবো এই যে দুটো সদস্যকোণী ত্রিভুজ পেয়েছি, ABC ত্রিভুজ ABC আর ত্রিভুজ ABD, এই দুটো ত্রিভুজের সদস্যকোণী পেলাম। তো দুটি সদস্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলিকে সমান দেখাচ্ছে, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তা আমরা করব বড় ত্রিভুজের ভূমি মানে AB বাই অতিভুজ হচ্ছে BC। এই যে দেখো ভূমি বাই অতিভুজ নিলাম বড় ত্রিভুজের। এবার ছোটো ত্রিভুজের একইভাবে ছোটো ত্রিভুজের ভূমি আর অতিভুজ নিব। তো ছোটো ত্রিভুজের ভূমিটা নিব আমরা কি, ভূমিটা নিব আমরা এই যে BD নিব। তাহলে BD বাই, আর অতিভুজ হবে আমাদের AB। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়, তাই এটা হবে অতিভুজ। তাহলে আমাদের অতিভুজটা হচ্ছে এখানে দেখো এই যে AB। তাহলে দেখো অনুরূপ বাহুগুলি, বড় ত্রিভুজের AB বাই BC সমান সমান ছোটো ত্রিভুজের BD বাই AB, এগুলো কিন্তু সদস্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি আছে, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এটা আমরা করতে পারবো যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে গেছে। চলো আমরা মানগুলো বসাই। ইমপ্লাইজ ABর মান 6 জানা আছে, BCর মান বের করতে বলেছে, BDর মান 4 দেওয়া আছে, আর ABর মান তো 6। এখানে আমরা একটু কাটাকাটি করি, দেখো 2 2 এ 4, 2 3 এ 6, এবার 2 3 এ 6। তাহলে দেখো তো আমরা এখান থেকে ইমপ্লাইজ BCর মানটা কত পাবো, একটা এখানে দেখাচ্ছে আমি 3 বাই BC, এখানে থাকলো বাম পক্ষে সমান সমান, আর ডান দিকে দেখো 1 বাই 3, উপরে কিছু নাই তো 1, আর নিচে 3 আছে। ইমপ্লাইজ এখান থেকে BCর মানটা বর্জগুণ করছি, দেখো BC সমান সমান 3 3 এ 9, দেখো BCর মানটা কিন্তু 9 পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার চলে যাবো আমরা কত নম্বর, 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন দেখো আমাদের কট 67.5 ডিগ্রি বলেছে, 67.1/2 আছে, এটা 67.5, কট 67.5 ডিগ্রি সমান সমান এক্স যদি হয়, তাহলে tan 22.5 ডিগ্রি সমান সমান কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো আমরা পেয়ে যাব মানটা। আমরা কি করব, প্রথমে আমাদের দেখতে হবে যে 67.5 ডিগ্রি আর 22.5 ডিগ্রি এই দুটো কোণকে যদি যোগ করো 90 ডিগ্রি পাবা। ওকে, দেখো এই যে 67.5 ডিগ্রি যোগ আর 22.5 ডিগ্রি এই দুটো কোণ যোগ করে কত পাবো আমরা, 90 ডিগ্রি। তাহলে পুরো কোণ আছে এখানে, তাহলে এই যে লিখব আমাদের যা আছে কট 67.5, এই যে 67.5 ডিগ্রি সমান সমান এক্স আছে না। তা আমরা করবো কি এখন, এই যে কট 67.5 ডিগ্রি জায়গায় আমরা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি সমান সমান এক্স। দেখো এটা লিখতে পারবো, তাই না? দেখো কী করে, মানে এই যে এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে কিন্তু এটা আসবে,
এখান থেকে লক্ষ্য করে এর মানটা যদি বের করে নিই তাহলে এটা আমরা ওদিকে চলে যাবো বা দিকে, তো এটাই আসবে। তো এটা আমরা করতে পারবো। আচ্ছা, এটা এক্স আছে, এক্সটা একটু ভালো করে লিখি, এক্স। এবার পুরো কোণের সূত্র, কোট 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরে নিলাম। তার কোট 90 ডিগ্রি মাইনাস থিতা, ট্যান থিতা হয়, তাহলে ট্যান থিতা, থিতা বলতে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি সমান সমান এক্স। তা আমাদের তো বলেছিল ট্যান 22.5 ডিগ্রির মান কত, তার ট্যান 22.5 ডিগ্রির মানটা কিন্তু আমরা এক্স পেয়ে গেলাম, তার অ্যান্সারটা কিন্তু এক্স। ঠিক আছে, এই যে উত্তরটা এখানে বলে দিচ্ছি, অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এক্স। এবার চলে যাবো আমরা 9 নম্বর তো করে দিলাম, 10 নম্বর প্রশ্ন। দেখো 10 প্রশ্ন বলেছে একটি ঘড়ির দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, এখানে একটা ঘরের কথা বলেছে, তাহলে এখানে আমাদের একটা আয়তঘন যেটা আছে আয়তঘন ছবি আঁকতে হবে। তো আয়তঘন দেখো, এই ছবিটা তোমাদের যে এঁকে দেখাই, তাহলে তোমরা আয়তঘনের ছবি এভাবে আঁকবা। একটা আয়তক্ষেত্র, এভাবে একটা আয়তক্ষেত্র এঁকে নিবা, আর একটা মধ্যে, আচ্ছা মধ্যে আর একটা আয়তক্ষেত্র রেখে নাও, এভাবে করে একটা আয়তক্ষেত্র রেখে নাও। আর এই সাইডটা যোগ করে নিব, এটাকে যোগ করে দাও, এটা যোগ করে দাও, এটা যোগ করে দাও। এই ধরো আমাদের একটা ঘর তৈরি হয়ে গেছে। একটা ঘরকে আমরা আয়তঘন বলতে পারবো, আয়তঘন বা ঘনক আকৃতি হতে পারে। আচ্ছা, এখানে আয়তঘন হবে যেহেতু দৈর্ঘ্য বস্তু আছে। তো এখানে দৈর্ঘ্য যেটা লম্বা, ঠিক আছে, এই যে বলেছে একটি ঘরে দুটি সংলগ্ন দেওয়াল বলতে ধরো এই দেওয়াল আর এই দেওয়াল, মানে এই যে লাগালাগি দেওয়ালগুলো আছে না, এই জন্য বলা হয় সংলগ্ন দেওয়াল। তাহলে বড়টা যেটা আছে দৈর্ঘ্যটা সেটা হবে 12 মিটার, আর এটা ছোটোটা চওড়াটা সেটা হবে 8 মিটার। এই যে দেখো একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়াল 12 মিটার 8 মিটার, আর উচ্চতা যেটা 8 মিটার বলে দিয়েছে, উচ্চতা 8 মিটার। আমাদের এখানে কি চেয়েছে, ঘরটির মেঝের ক্ষেত্রফল। ঘরটির মেঝে দেখো যে নিচে তলটা যেটা আছে এই যে, তো মেঝেটা কিন্তু আয়তক্ষেত্র, ছবিটা ভাবে তৈরি করেছি, উপরের তল নিচের তল। এই যে আমাদের দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, তো কোনো তলে দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে তো আয়তক্ষেত্র তলটা, তো এই আয়তক্ষেত্র যে মেঝেটা আছে সেই মেঝের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তো এটা দুটো গুণ করেই তো আমরা পেয়ে যাবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে মেঝেটার ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল হয়ে যাবে 12 × 8 = 96, তাহলে এখন মিটার আছে, তো 96 বর্গ মিটার, সরি একটু উপরে নিয়ে যাই, নিচে চলে আসছে, 96 বর্গ মিটার। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঘরটির মেঝের যে ক্ষেত্রফল জানতে চেয়েছিল 96 বর্গ মিটার। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। আমাদের যে প্রশ্নটা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস করা হলে আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা প্রশ্নের সমাধানটা করে দেখাবো। তাহলে দেখো এখানে আমরা যেটা করতে হবে, প্রথমে লম্ববৃত্তাকার চোঙের আমরা ধরে নেব ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নেব। তো চোঙটির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, আর উচ্চতা এই ধরে নিলাম। এই আর এই ধরে চোঙের আয়তন বের করবো, কারণ আয়তনের সঙ্গে আমাদের সম্পর্ক বলেছে যে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তো চোঙের আয়তনের সূত্র আমরা জানি πr²h, এটা হচ্ছে চোঙের আয়তন। এবার ব্যাসার্ধ 50% বৃদ্ধি করবে, তাহলে দেখো 50% বৃদ্ধি করবে মানে দেখো আগে তো আর ছিল প্লাস, এখন আর এর 50% বৃদ্ধি, এটা হবে নতুন ব্যাসার্ধ চোঙের। তাহলে এটা দেখো সমান সমান আর প্লাস, আচ্ছা আর প্লাস এটা যদি কাটাকাটি করো, এটা তো 50 দিয়ে 100, তো এটা পেয়ে যাবা r/2 পেয়ে যাবা। এদিকে এর ভগ্নাংশ যোগ বিয়োগ করবা, এটা 3r/2 পেয়ে যাবা। তা নতুন এটা ব্যাসার্ধ পেয়ে গেলাম চোঙের, যখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি করবে, 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ হবে 3r/2 হবে। এবার উচ্চতা 20% হ্রাস করবে, এইচটা কমাবে। তা দেখো এখানে যে উচ্চতা কমাই, তাহলে উচ্চতা আগে এইচ ছিল, হ্রাস বলতে মাইনাস করবো, 20% মানে এইচ এর 20%, তাহলে এইচ ইন্টু 20/100, একটা শূন্য কাটবে, 2 × 5 = 10। তো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করবা, লসাগু 5, এটা 5h হয়ে যাবে, আর এটা এইচ, তাহলে এখানে পেয়ে যাবা সরলটা 4h/5 পেয়ে যাবা। এই হলো নতুন আমাদের উচ্চতা, নতুন ব্যাসার্ধ আর নতুন উচ্চতা। এখন এই ব্যাসার্ধ এই উচ্চতা নিয়ে আমরা কি করব,
চোঙের আয়তন বের করব। তো দেখো চোঙের আয়তনটা যদি বলি এখন কত হবে, এই ব্যাসার্ধ উচ্চতা নিয়ে, তা চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে আর বলতে আমাদের এই যে 3r/2 নতুন ব্যাসার্ধ এত, তার স্কোয়ার, আর উচ্চতা পেলাম আমরা 4h/5, এই যে পাই আর স্কোয়ার, এই যে নতুন চোঙের ব্যাসার্ধ। এবার এই মানটা আগের চেয়ে যদি আমাদের বড় হয় তাহলে আমাদের আয়তনটা বৃদ্ধি পাবে, আর যেহেতু আগের চেয়ে ছোট হয়ে যায় এই মানটা, তাহলে আমাদের আয়তনটা, ঠিক আছে, আয়তনটা হ্রাস পাবে। ঠিক আছে, তো এই যে নতুন যে আয়তনটা আগের চেয়ে বড় হলে পরে আয়তন বৃদ্ধি পাবে, আর আগের চেয়ে ছোট হলে আয়তন হ্রাস পাবে। এই জন্য আমাদের বলেছে বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে, যে কোনো একটা হবে। চলো আগে দেখি সরল করে কী বেরোচ্ছে। সমান সমান পাই, এটা 9r²/4, আর এখানে 4h/5। আচ্ছা, আমাদের দেখো এখানে কাটাকাটি করলে 4 কেটে যাচ্ছে, আর তো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা একটু যদি সরলটা দেখাই, তা আমরা এখানে 9/5, ঠিক আছে, আগে লিখে দিলাম, তারপরে আমরা লিখে দেবো পাই r²h। দেখো একটু এর মতন আমরা সাজিয়ে নিলাম, এই টাইপের মতন। আগে ছিল আয়তনটা পাই r²h চোঙের, এখন যে আয়তন পেলাম 9/5 পাই r²h। দেখো এই যে 9/5 এটা একের চেয়ে ছোটো না বড়, এটা জানলেই আমরা বলতে পারবো আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে না আগের চেয়ে হ্রাস পেয়েছে। 9/5 উপরে বড় আছে, তাই না, এটা একের চেয়ে বড় ভগ্নাংশ, মানে একের চেয়ে বড় মান। তাহলে এই যে একের চেয়ে বড় মানে এর চেয়ে বড়, এটা এক অংশ, আর এটা এক অংশের চেয়ে এটা বেশি আছে, তাই তো। তা যেহেতু বেশি আছে তাহলে আমাদের আয়তনটা আগের চেয়ে কি বৃদ্ধি পেয়েছে। এখন আমরা বৃদ্ধি বলবো, জেনে নিলাম যে বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পাবে, তাহলে এখন আমরা দেখাবো, দেখো যে আয়তন বৃদ্ধি পায়। ওকে, কী লিখবো, আয়তন, আয়তন বলতে চোঙের আয়তন, আয়তন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় সমান সমান। তাহলে বড়টা যেটা আয়তন পেলাম, এখন যেটা পেলাম এটা বড়, তাহলে 9/5 পাই r²h মাইনাস আগে ছিল কত পাই r²h, এটা আমাদের বিয়োগ করতে হবে, বড় থেকে ছোট বাদ দিলি কতটা বৃদ্ধি পেয়েছে আয়তন সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা দেখো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগটা তোমাদের করায়, লসাগু 5, এটা 9 পাই r²h মাইনাস এটা গুণ হয়ে যাবে 5 পাই r²h, এটা বিয়োগ করে পেয়ে যাবা 9 থেকে 5 বিয়োগ, তাহলে 4/5 পাই r²h। দেখো এটা পেয়ে গেলাম আমরা। তাহলে আয়তন বৃদ্ধি পায় এতটা। এবার আয়তন শতকরা কতটা বৃদ্ধি পায় সেটা আমাদের বের করতে হবে, শতকরা আমাদের বের করতে বলেছে। তো আমরা এখানে লিখব অতএব শতকরা আয়তন বৃদ্ধি পায়, শতকরা এই যে আয়তন বৃদ্ধি পায়, ওটা লেখাই আছে আমাদের, যে শতকরা আয়তন বৃদ্ধি পায় সমান সমান। দেখো শতকরা আয়তন বৃদ্ধি পায় কীভাবে আমরা বের করব, যতটা আয়তন বৃদ্ধি পেয়েছে সেটাকে উপরে লিখো, এই যে 4/5 পাই r²h, এটা উপরে থাকবে, আর নিচে মানে কি থেকে আয়তন বৃদ্ধি পেয়েছে, আগে ছিল আমাদের পাই r²h, প্রথম যে আয়তন আগের থেকেই তো বৃদ্ধি পেয়েছে, তাহলে আগের আয়তনটা যেটা প্রথমে ছিল সেটা নিচে লিখবা, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে, আর আগের আয়তনটা নিচে পাই r²h, আর শতকরা বলতে 100 দিয়ে গুণ করে দেবা, এইভাবে আমরা পেয়ে যাব শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা এখানে কাটাকাটি যাচ্ছে, পাই r²h পাই r² কেটে গেল, তাহলে আমাদের তো রয়ে গেল এখানে 4/5 100, কাটাকাটি করা যাচ্ছে আমাদের, পাই দিয়ে দেওয়া 0, 4 2 8 আর 0, মানে 80% আমাদের কি শতকরা আয়তন বৃদ্ধি পাচ্ছে 80%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আজকের আমরা শেষ প্রশ্নে, আজকের ক্লাসে যে শেষ প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে এসেছি। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, তোমাদের কিন্তু এই যে মডেল সেটগুলো আছে ভলিউম 2 রাঙামাটির প্রশ্নবিচিত্রের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার জন্য তোমাদের কিন্তু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক করতে হবে, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছে আমার চ্যানেলে, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও এই অবধি করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেব আজকের ক্লাসের শেষের প্রশ্নটা। তো দেখো আমাদের কি বলেছে, UI সমান সমান দেওয়া আছে xi মাইনাস 25/10। তো তোমাদের বলি যে UI কীভাবে থাকে, UI থাকবে আমাদের এইভাবে, দেখো xi মাইনাস a/h, ঠিক আছে, এভাবে থাকে আমাদের, কি থাকে আমাদের, এভাবে থাকে আমাদের UIটা।
ইউআই সমান সমান এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে আমাদের যেটা বের করতে বলেছি এক্স বার, তাহলে এক্স বারের যে সূত্রটা, এক্স বারের সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এক্স বার সমান সমান দেখো তোমাদের আমি লিখে দেখাচ্ছি। এক্স বার সমান সমান হয় সূত্রটা এ প্লাস এইচ ইন্টু, মানে ইন্টু দিয়ে দিলাম, ইন্টু সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই। এটা হচ্ছে এক্স বারের সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। আর ইউআই এভাবে হয়। আচ্ছা তোমাদের এখানে দেখায় এই যে ইউআই আর ইউআই আছে দেওয়া প্রশ্ন, এখান থেকে কম্পেয়ার করে দেখো এ এর মান আর এইচ এর মানটা কিন্তু আমরা পাবো। তাহলে এখান থেকে এ এর মান দেখো এর জায়গায় 25 আছে, তাহলে এর জায়গায় 25 বসাবো। আর এইচ এর জায়গায় দেখো 10 আছে, তাহলে আমরা এখানে এইচ এর মানটা কত পেয়ে যাবো, 10 পেয়ে যাবো। তাহলে এই এইচ এর মানটা আর এইচ এর মানটা এখানে বসিয়ে আমরা মান পেয়ে যাবো এক্স বারের মানটা। তা দেখো এক্স বার সমান সমান আমরা পাবো এর মান তো 25 প্লাস আর এইচ হচ্ছে 10 গুণিত, আর সামেশন এফ আই ইউআই এর মান তো এখানে দেওয়াই আছে, সামেশন এফ আই ইউআই 20, তো সামেশন এফ আই ইউআই এর জায়গায় আমরা 20 বসিয়ে দিলাম বাই সামেশন এফ আই এর মানটা দেখো দেওয়া আছে 100, তাহলে আমরা এখানে সামেশন এফ আই এর মানটা আমরা 100 বসিয়ে দিলাম। চলো কাটাকাটি করো, 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, আর কাটাকাটি, আর তো নিচে কিছুই নাই। তাহলে আমরা দেখো তো এখানে আমরা এক্স বার কত পাচ্ছি, তাহলে এক্স বার সমান সমান এই যে 25 প্লাস এখানে 2 আছে, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কত পাবো, 27 পেয়ে যাবো। যেটা ভালো করে লিখি, তাহলে আমরা যে এক্স বারের মানটা পেলাম, কত পেয়ে গেলাম, 27 পেয়ে গেলাম। এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই যে অ্যান্সারটা এক্স বারের মানটা এখানে একটু লিখে দিতে আমাদের, এই যে 27। বাস কমপ্লিট হয়ে গেছে আজকে ক্লাসের অঙ্কগুলো। যাই হোক ভিডিওগুলো একটু বড় হচ্ছে, তোমাদের আমি বেশ সুন্দরভাবে করাই এবং তাড়াহুড়ো করে করাই না। আমি যদি খুব স্পিডে অঙ্ক করাই তোমরা বুঝতে পারবে না, প্রত্যেকটা অঙ্ক আমি একদম ভেঙে চুরে ডিটেলসে করাই বলে আমাদের এই যে ক্লাসগুলো ভিডিওগুলো বড় হবে। ভিডিওগুলো বড় হোক, কোনো অসুবিধা নাই, বোঝাটা বড় ব্যাপার, কারণ অঙ্ক কিন্তু বোঝাটা দরকার। তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য যদি ভিডিও বড় হয় তো আমাদের চলবে, আমরা বড় ভিডিও করব, কোনো সমস্যা নাই। তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।